পুজো এসে গেছে, দেবীপক্ষ শুরু হয়ে গেছে। পুজোর উৎসবের আনন্দের দিনগুলো যেন খুব ভালো কাটে, এই শুভ কামনা জানাই আমার সব শ্রোতা বন্ধুদের। বন্ধুরা, আপনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজ আমি আপনাদের একটা নতুন ধরনের রোম্যান্টিক উপন্যাস অন্তর্লীনা পরিবেশন করব। লেখক নারায়ণ সান্যাল। এই উপন্যাসটি শুধু রোম্যান্টিক উপন্যাস নয়, এটিকে একটি মনন আশ্রয় উপন্যাসও বলা যেতে পারে। গল্পের মূল ভিত্তি নায়কের যৌন সমস্যা। অবশ্য সরাসরি কোনো যৌন বিবরণ নেই। এই প্রসঙ্গে একটা কথা বলবার, যেটা হলো এখনকার লেখকরা যত সহজে যৌন সমস্যার বর্ণনা দিতে পারেন, 1960-এর দশকে যে সময় বইখানি লেখা হয়েছিল সে সময় সেটা অসম্ভব না হলেও অনেক লেখক কিন্তু এড়িয়েই গেছেন। কিন্তু সাহিত্যিক নারায়ণ সান্যাল, অন্তর্লীনার লেখক, অত রাগঢাক করেননি। বইটি বাকসাহিত্য থেকে প্রকাশিত এবং প্রকাশক শ্রী স্বপন কুমার মুখোপাধ্যায়, আর প্রথম প্রকাশ চৈত্র 1367। বইখানি আমাকে পড়তে অনুরোধ করেছেন আমার এক শ্রোতা বন্ধু স্বাতী চক্রবর্তী। উনি বেশ কিছুদিন আগেই করেছিলেন, যাই হোক পড়েও হয়ে ওঠা হয়নি। স্বাতী, এর জন্য আমি দুঃখিত, কিন্তু আপনাকে ধন্যবাদ জানাবো এ কারণেই যে আপনি এত সুন্দর একটা অনুরোধ করেছেন। বইটি একটু অন্যরকম এবং অনেক চরিত্রও আছে, তাই সব শ্রোতা বন্ধুদের আমি অনুরোধ করব প্লিজ শেষ পর্যন্ত পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক অন্তর্লীনা উপন্যাসটির প্রথম পর্ব। হাতে আজ আর কোনো কাজ ছিল না, ইউনিভার্সিটি বন্ধ। যাওয়া যায় ন্যাশনাল লাইব্রেরিতে, কিন্তু কেন জানি ইচ্ছে করছে না আজ কোথাও যেতে। মেসের আর কটি ছাত্র গ্রীষ্মের ছুটি হতে যে যার বাড়ি চলে গেছে, একলা পড়ে আছে কৃষাণু। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, যেখানে এসে থমকে থেমে গেছে ট্রাম রাস্তার কোলাহল থেকে, সেখানেই ওদের দু কামরার মেস বাড়ি। একতলায় একমাত্র দোকান, কাগজের আড়ত, ফটো বাঁধাইওয়ালা আর একটা রেস্তোরাঁ। ওই আপ্যায়ন কেবিনের পাশের পলেস্তারা খোলা পানির পিকরঞ্জিত সরু একটা প্যাসেজ হাঁফ ছেড়ে বেঁচেছে ভিতরের ছোট্ট উঠোনে পৌঁছে। এক চিলতে একটু উঠান, কোণে একটা চৌবাচ্চা, অত্যন্ত পিচ্ছিল তার চারপাশ। পাশে কল, আধফালায় একটা বাঁশের চোঙা লাগানো। ডান দিকে উঠে গেছে নড়বড়ে কাঠের সিঁড়ি, ভাঙা শিক, ফোকলা দাঁতের মতো তার চেহারা। সিঁড়িটা শেষ হয়েছে দোতলায়। পাশাপাশি এই দুখানি ঘর দোতলায়, মোট 4 জন মেম্বার, সবাই মফস্বলের ছেলে। ল কলেজের সুব্রত দাস ছিল মেসের ম্যানেজার, কৃষাণুর রুমমেট। সুদর্শন, বলিষ্ঠ চেহারা। মেসের 4টি প্রাণীর দায়িত্ব গ্রহণ করবার মতো অন্তত চওড়া ওর কাঁধটা, একেবারে পৃষ্ঠস্কন্ধ না হলেও। পাশের ঘরে থাকে সমর আর সুখেন্দু, একজনের বিকম, অপরজনও ওরই সঙ্গে পড়ে। এখন সব কলেজে ছুটি, যে যার দেশে চলে গেছে। মফস্বলের ছেলেরা যেমন যায় আর কি। কৃষাণুরও বালাই নেই, অর্থাৎ দেশ তারও একটা আছে, কিন্তু দেশে যাবার তাগিদ নেই, তাই পড়ে আছে মেস কামড়ে। আর আছে ওদের কম্বাইন্ড হ্যান্ড রামনন্দন কাহার। নিষ্কাজ সকালে মুখ হাত ধুয়ে কৃষাণু গিয়ে বসেছে জানলার ধারে। জানলার ফাঁক দিয়ে দেখা যায় এক মুঠো নীল আকাশ, আর গলির ফাঁক দিয়ে চুরি করা এক চিলতে হ্যারিসন রোড। দুপাশের বাড়ির খাড়া দেওয়ালে ফ্রেমে বাঁধানো রাস্তার একটা খণ্ডাংশ। দূর আকাশে ভাসছে 2-1টা চিল, চক্রাকারে পাক খেয়ে ঢুকছে ওই এক চিলতে আকাশের রঙ্গমঞ্চে, আবার পাক খেতে গিয়ে হারিয়ে যাচ্ছে খাড়া দেওয়ালের উইংসের আড়ালে। এক পেয়ালা ধুমায়িত চায়ের কাপ আর খবরের কাগজটা নামিয়ে রাখে রামনন্দন, আর নামিয়ে রাখে খানকতক চিঠি। এই এক বাড়তি কাজ হয়েছে কৃষাণুর। চিঠিগুলি আসে ওর বন্ধুদের নামে, আর ঠিকানা কেটে সেগুলি পুনর্নির্দেশিত করতে হয়। রামনন্দন চলে যাচ্ছিল, তাকে ফিরে ডাকে কৃষাণু।
তোর চিঠি আছে একখানা। চিঠিখানা হাতে নিয়েও রামনন্দন চলে যায় না। কৃষ্ণ ততক্ষণে খুলে ফেলেছে খবরের কাগজে প্রথম পাতাটা, আর চোখে ওকে দেখে নিয়ে ফের বলে, কিছু বলবি? জবাব দেয় না রামনন্দন, নীরবে বাড়িয়ে দেয় পোস্ট কার্ডখানা। কৃষ্ণ একটু অবাক হয়। মানি অর্ডার লিখিয়ে নিতে রামনন্দন মাঝে মাঝে আসে বটে, কিন্তু চিঠি পড়াতে তো কখনো বিরক্ত করেনি। ওটা কি দেশওয়ালি ভাই এতদিন এ কাজটা করত। পোস্ট কার্ডখানা হাত বাড়িয়ে গ্রহণ করে বুঝতে পারে কেন বেচারি ওর দ্বারস্থ হয়েছে। এবার হিন্দি হরফের বদলে বাংলায় লেখা চিঠি এসেছে রামনন্দনের দেশ থেকে। একটু অবাক হলো কৃষাণু। রামনন্দনের ঘর সংসারের কথা মোটামুটি জানা ছিল তার। লোকটা কী চোখে ওকে দেখেছে বলা শক্ত, কিন্তু কৃষাণুর প্রতি যে তার একটা পক্ষপাতিত্ব আছে এটা স্বীকার না করে উপায় নেই। সমর আর সুখেন্দু প্রায়ই এ নিয়ে ঠাট্টা করে, বলে রামনন্দন কৃষাণুর প্রেমে পড়ে গেছে। ঝোলের যে মাঝখানা আকারে বড় অথবা মুড়োটা প্রায়ই নামতো কৃষাণুর পাতে। তবে নাকি নিম্ন মধ্যবিত্ত ছাত্রদের এই মেসে মাছ আসে সপ্তাহে 2 দিন, আর এলেও প্রতিগ্রাসে মুড়ো খাওয়ার আকারে মাছ আসে, তাই সেটা রোজ টের পাওয়াও যায় না। কিশুবাবুর তদবিরে কখনো ত্রুটি হতো না রামনন্দনের তরফে। অনেক কর্মহীন সান্ধ্য অবকাশে সে এসে বসত কিশুবাবুর কাছে গাঁয়ের গল্প করতে। পাটনার কাছে কি এক ফুলওয়ারি গাঁয়ে ওর বাস। ঘরে আছে ওর 25 বছরের বউ ফুলেশ্বরী। একটি ছেলেও আছে তাদের, আর আছে গরু, আর একে বৃদ্ধা পিসিমা ওর আশ্রিত। এসব গল্প সে কলকাতায় এসে শুনিয়েছিল একমাত্র তার কিশুবাবুকেই। রামনন্দনের এবম্বিত পক্ষপাতিত্বের একটা কারণও আছে অবশ্য। সেই কারণটার সন্ধান করতে হলে ওর চাকরি জীবনের আদি ইতিহাস শোনাতে হয়। রামনন্দন বয়সে ওর চেয়ে বছর 6-7 বড়ই হবে। সে ছিল ভাগচাষী, যাতে ওরা কাহার। পরপর কবছর অজন্ময় ঋণগ্রস্ত হয়ে ভাগ্যান্বেষণে শেষ পর্যন্ত বেচারি চলে আসে কলকাতায়। বেকার অবস্থায় পথে পথে ঘুরছিল চাকরির সন্ধানে। তারপর একদিন সুপ্রভাতে এসে হাজির হলো ওদের মেসে। প্রথমেই এ লোকটিকে আশ্রয় দিতে রাজি হয়নি কেউ, কিন্তু আগের চাকরটা পূর্বরাত্রে মাইনে হাতে পেয়ে কেটে পড়েছে। সকালবেলা ওরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। সমর উনানটা ধরাবার চেষ্টায় সকাল থেকে যে পরিমাণ হাওয়া করেছে তাতে শাল গাছ উপড়ে পড়ার কথা। সুখেন্দু থলিটা নিয়ে বাজারে বেরিয়ে গেছে, আর ম্যানেজার সুব্রত দাস কলতলায় দাঁড়িয়ে হাঁক পাচ্ছে, কাল রাত্রে কে কোন থালায় খেয়েছো এসে ধুয়ে দিয়ে যাও। সবাই বুঝতে পারছে আজ পার্সেন্টেজ রাখা নির্গলিতার্থ হচ্ছে পেটে কিল মেরে বেরিয়ে পড়া। ঠিক এমনই শুভ লগ্নে এসে হাজির হলো রামনন্দন কাহার, তার বিশাল বপুখানি বিনয় বনম্র করে। লোকটি একটি কাজ চায়। সুব্রতবাবু আপত্তি করেছিলেন। সমরও অজ্ঞাত কুলস্য বলে কি যেন একটা চাণক্য শ্লোকও আউড়ে গেল, কিন্তু কৃষাণু ওসবে কান দেয়নি। তারই আগ্রহে আর উৎসাহে শেষ পর্যন্ত বহাল করা হলো ওকে। লোকটি আজও সে কথা ভোলেনি নিশ্চয়ই। সেই খাতিরেও এই শূন্যপ্রায় মেসেও ও একা কিশুবাবুর জন্যই সে দেশে যাবার নাম করেনি। হাত বাড়িয়ে পোস্টকার্ডখানা নিয়ে কৃষাণু পড়ে শোনালো, শ্রীচরণ ও কমলেশু, তোমার মানি অর্ডার পেলাম। এবার টাকা পাঠাতে বেশ দেরি করেছো তুমি। চিঠি দিতে এত দেরি করো কেন? প্রতি সপ্তাহে আমাকে একটা করে চিঠি দেবে। কলকাতা শহরকে আমার বড় ভয়। তোমার চিঠি না পেলে মন বড় চঞ্চল হয়। মাসান্তের ওই মানি অর্ডার কুপনের এক চিলতে চিঠি থেকে কি আমার মন ভরে? মুংলির আর একটা বাচ্চা হয়েছে। রামাবতার এখন বেশ বড় হয়ে উঠেছে। পণ্ডিতজি বলছিলেন ওকে তার পাঠশালায় ভর্তি করে দিতে, মাসে 8 আনা করে লাগবে। আমাদের জীবনে যে অসুবিধা হয়েছে ও বেচারি কেন তা ভোগ করে। তবু আমার একার ইচ্ছায় তো সব নয়, তোমার মতামত জানিও। মুংলি রোজ 7 থেকে 7.5 দুধ দিচ্ছে। দুধটা বিক্রি করেও কিছু পাচ্ছি। তুমি এ মাস থেকে আরও 5 টাকা কম করে পাঠিও। যতদিন মুংলি দুধ হবে ততদিন তো আর কোনো অসুবিধা থাকবে না। তুমি বরং ওই টাকায় কিছু কিনে খেও। মিসের খাওয়াতে নিশ্চয়ই তোমার পেট ভরে না। আমার মনে হয় তুমি বোধহয় আরও রোগা হয়ে গেছো। শরীরের যত্ন নিও। আমরা সবাই ভালো আছি। রামাবতার আর তার ঠাকুরমাও ভালো আছে। আমিও। সহেলির পর কয়েকদিনের ছুটি নিয়ে এসেছে। ওর মায়ের অসুখ হয়েছিল বলে। এখন সহেলির মা ভালো আছে। ওর পর 2-1 দিনের মধ্যে ফিরে যাবে।
আমার প্রণাম নিও। ইতি তোমার ফুলেশ্বরী। চিঠিখানা রামনন্দনের হাতে ফেরত দিয়ে কৃষাণু বলে, কী রে, তোকে আমরা ভালো করে খেতে দিই না? রামনন্দন লজ্জা পেয়ে বলে, ओकरा से बात छोड़ दिया बाबू, पागली है। রামনন্দন চলে যায়। খবরের কাগজে আর মন বসে না। ভাবুক প্রকৃতির মানুষ সে। শুয়ে শুয়ে ফুলওয়ারি গাঁয়ের একটি গৃহস্থলীর চিত্র আঁকতে থাকে। ফুটো চাল, এক কামরা একখানা ঘর, বারান্দার একটা পাশ গত বর্ষা থেকে কাত হয়ে আছে। মাথা নিচু করে উঠতে হয় ঘুঁটের দাগে ভরা দাওয়ায়। প্রায়ন্ধকার খুপড়িটায় ঢুকলে কয়েক মিনিট সময় লাগে চোখের ধাঁধাটুকু কাটাতে। তারপর নজরে পড়ে দড়ির চারপাইটা, গোটানো বিছানা, ওপাশে খানকায় পিতলের বাসন আর দড়িতে টাঙানো পিরান শাড়ি। দাওয়ায় বসে এক নাকারে কাশছে রামনন্দনের বুড়ি পিসিমা। ন্যাংটো ছেলেটা খেলা করছে উঠোনে আপন মনে। গোয়ালে শিং নেড়ে নেড়ে মাছি তাড়াচ্ছে মুংলি। তার গলায় বাঁধা ঘণ্টার আওয়াজ ভেসে আসছে ঠুন ঠুন। ফুলেশ্বরী এইবার দুধ বেচতে বের হবে। ফেনায়িত দুধের বালতিটা দাওয়ায় নামিয়ে রেখে সে ঘরে ঢোকে। কানে বড় বড় গোলাকৃতি মাকড়ি, হাতে রূপার মোটা বাজু, গলায় লাল পলার একছড়া মালা। মনে করা যাক ওটা রামনন্দনী কিনে এনেছিল মজিলপুরের হাট থেকে। শহরে যাবার জন্য প্রস্তুত হয় সে। ছিন্ন বসনখানি ছেড়ে শহরে যাওয়ার উপযুক্ত একটিমাত্র শাড়ি এবার জড়িয়ে নেবে গায়ে। হঠাৎ চমকে ওঠে কৃষাণু, যেন এই মাত্র কিছুতে কামড়েছে তাকে। মুখটা হয়ে ওঠে বেদনার্ত। অশান্তভাবে কিছুটা পায়চারি করে ছোট্ট ঘরটিতে। ইচ্ছে করছে নিজের গালে টেনে এক চড় মারে। না, আর সাহস হচ্ছে না ফুলওয়ারি গায়ের অসমাপ্ত ছবিটা আঁকতে। পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে অকারণেই বেরিয়ে পড়ে রাস্তায়। কৃষাণুর জন্যে আমার দুঃখ হয়। আপনাদেরও হতো যদি জানা থাকতো ওর বিচিত্র ইতিহাস। তাহলে ওর এই বিকৃত চিন্তাধারার জন্যে, অশান্ত মনের অন্তর্দাহে ওর এই মর্মপীড়ার জন্যে শুধু ঘৃণার বদলে হয়তো একটু সহানুভূতিও জাগত আপনাদের। অতি শৈশবে কৃষাণু মাতৃহীন। বিমাতা ওকে মানুষ করেনি। সে বড় হয়ে উঠেছিল মতির মায়ের হাতে। বাবা ছিলেন অত্যন্ত রাশভারী রাগী মানুষ। ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন তিনি। প্রথম স্ত্রী বর্তমান থাকতে প্রৌঢ় বয়সে বিবাহ করেছিলেন কৃষাণুর মাকে। আগের পক্ষে দুটি ছেলেও ছিল। কৃষাণুর মাকে বিয়ে করে তিনি বিব্রত হয়ে পড়েছিলেন একটু। প্রথম পক্ষের সঙ্গে জীবনটাকে কি করে খাপ খাওয়াবেন বুঝতে পারেননি। সৌভাগ্যক্রমে বিড়ম্বনার হাত থেকে তাকে মুক্তি দিয়ে গেল নববধূ প্রথম সন্তানকে জন্ম দিতে গিয়েই। ওর জীবনের এই 2 বছরের চিত্তচাঞ্চল্যের ইতিহাসকে একেবারে অস্বীকার করতে পারলেই হয়তো প্রথম পক্ষের সঙ্গে পুনর্মিলনটা হতো নিঃশেষে নিদাগ। কিন্তু উপায় ছিল না। এক ফোঁটা একটা বাচ্চা সারাদিন ট্যাঁ ট্যাঁ করে মনে করিয়ে দিত তাকে প্রৌঢ় বয়সে তার চিত্তচাঞ্চল্যের লজ্জাকর ইতিবৃত্ত। মতির মাথায় সারাদিনই ওকে আগলে রাখত সবার দৃষ্টির আড়ালে। এসব কথা কেউ ওকে বলেনি, ও নিজেই আন্দাজ করেছে। পড়াশুনে কিন্তু খুব ভালো ছেলে ছিল কৃষাণু। বরাবর ক্লাসে ফার্স্ট হয়ে প্রমোশন পেয়েছে। বইমাত্র ভাইয়ের কাছে সেটা ছিল অমার্জনীয় অপরাধ। বিমাতার ইচ্ছা ছিল বেশি লেখাপড়া না শিখে যা হোক কাজকর্মের মধ্যে ও ঢুকে পড়ুক। কিন্তু ওদের স্কুলের হেডমাস্টারমশাই ততদিনে চিনে ফেলেছেন ছেলেটিকে নিঃসন্তান এবং বিপত্নিক ভদ্রলোক। জোর করে ওকে নিয়ে এসে রাখলেন তার কাছে। তারই প্রচেষ্টায় একদিন স্কলারশিপ নিয়ে প্রবেশিকা পাশ করল কৃষাণু। তারপর কলকাতায় এসে এই 6টা বছর উদয়াস্ত পরিশ্রম করতে হয়েছে কৃষাণুকে। সংসারের সঙ্গে শুধু নয়, গ্রামের সঙ্গেও সমস্ত সম্বন্ধ চুকিয়ে দিয়েছে ক্রমে। শেষ বন্ধন ছিলেন হেডমাস্টার মশাই। তিনিও গত হয়েছেন বছরখানেক। দুনিয়ায় তাই ওর কোনো বন্ধনই নেই। সকালে আর সন্ধ্যায় এক গণ্ডা পড়ুয়ার কাছে বাঁধা রাখতে হচ্ছে নিঃশ্বাস ফেলার শেষ মুহূর্তটি পর্যন্ত। 6th ইয়ারে উঠে ওর ভাগ্য সম্প্রতি একটু ফিরেছে। ভালো একটি ছাত্রী পেয়েছে। অর্থাৎ ছাত্রী তাকে আশ্বস্ত করেনি, করেছেন তার বাবা। আরও সঠিকভাবে বলতে গেলে তার নিজে থেকেই অফার করা বেতনের অঙ্কটা চলতি বাজার দর অনুপাতে যথেষ্ট বেশি। হয়তো বিয়েতে ওর রেজাল্ট দেখে এত বেশি মাইনে দিতে রাজি হয়েছিলেন ভবতারণ ঘোষাল। অর্থকৃচ্ছতাটা অনেকটা কমে এসেছে। ক্লাস থেকে চলে যায় ন্যাশনাল লাইব্রেরিতে, সেখান থেকে হেঁটেই চলে যায় ঘোষাল সাহেবের হাজিরা রোডের বাড়িতে।
যদিও চুক্তির অন্তর্ভুক্ত নয়, তবু সান্ধ্য চা জলখাবারটা সেখানেই সারে। প্রথম প্রথম একটু বাধো বাধো লাগতো, তারপর সেটা গা সওয়া হয়ে গেছে। ইলা পরে গোখেলে তার কাছে শুনেছিল ভবতারণ ঘোষাল বিপত্নী। ইলারা 3 বোন, ভাই নেই ওদের। বড় বোনের বিয়ে হয়ে গেছে, মেজো বোন এখানে থাকে না। প্রথম দিন খাবারের থালাটা যখন এলো, তখন কৃষাণু ভেবেছিল এটা পাঠা লোকে। গৃহিণীহীন বাড়িতে এটা আশা করে একটু বিচিত্র নয়? মিস্টার ভবতারণ ঘোষাল বেঙ্গল পুলিশের একজন অত্যন্ত উঁচু মহলের অফিসার। হাজরা রোডে বেশ বড় বাড়ি হাঁকিয়েছেন রিটায়ার না করেই। সন্তান সংসার সম্বন্ধে বিন্দুমাত্র সংবাদ তিনি রাখতেন না, অথচ গৃহশিক্ষকের নিত্য আপ্যায়নের এ ব্যবস্থায় তার সাংসারিক জ্ঞান আর বদান্যতায় কৃতজ্ঞ হয়েছিল সে। অর্থকৃচ্ছতাটাও অধুনা কমেছে, মন দিয়ে পড়াশুনো করার সময় পাচ্ছে একটু। ফার্স্ট ক্লাসটা আশা করা অন্যায় হবে না তাহলে, এটুকু আত্মবিশ্বাস ওর আছে। কিন্তু সমস্যা তো সেখানে নয়, সমস্যাটা ওর মনের গহন কোণে। সেখানে ও নাগাল পায় না। কোথা থেকে কেমন করে এসব উদ্ভট চিন্তা ওর মনে জাগে তাও জানি না, কিন্তু জাগ্রত মনকে সে সর্বদা সজাগ রাখে ওইসব অশান্ত অশ্লীল চিন্তাকে দূরে সরিয়ে রাখতে। কৃষাণু মাঝে মাঝে ভাবে, আচ্ছা, সকলেরই কি এমন হয়? ফুল স্পিডে ছুটন্ত মনের টাইরড কি সকলেরই এভাবে কেটে যায়? স্টিয়ারিং হঠাৎ হয়ে পড়ে অকেজো, টলমল করে বেতালা ছুটতে থাকে বাঁধনহীন মনটা কোনো গাছের গুঁড়িতে গিয়ে ধাক্কা খেতে। সে কথা কাউকেও জিজ্ঞাসা করতে পারেনি। বন্ধু বলতে যা বোঝায় তা নেই কৃষাণুর। তার একটা কারণ আছে অবশ্য। কৃষাণু রীতিমতো আত্মকেন্দ্রিক। জ্ঞান হওয়ার পর থেকে সে আশপাশের মানুষকে এড়িয়ে চলতে শিখেছে, বাবাকে, মাকে, বইমাত্র ভাই দুটিকেও। শৈশব থেকেই একা থাকতে অভ্যস্ত। স্কুলে ভর্তি হয়েও সে সঙ্গী পায়নি। ওর স্বভাবলাজুকতা আর আত্মকেন্দ্রিকতা সত্ত্বেও হয়তো ছেলেরা ওকে টেনে নিত, যদি না দুর্ভাগ্যবশত ক্লাসে ও ফার্স্ট হতো। ওরা মনে করল এটা স্বভাবলাজুকতা নয়, এটা দাম্ভিকতা। ক্রমে একাকিত্বই ওর কাছে স্বাভাবিক জীবন বলে মনে হলো। ছেলেবেলা থেকেই সহজাত একটা প্রতিভা ছিল ওর ছবি আঁকায়। সঙ্গীহীন অবকাশে সেদিকেই ঝোঁক পড়ল ক্রমে। পড়াশোনার অবসর সময়ে এখনও মাঝে মাঝে স্কেচ আঁকতে বসে। প্রাকৃতিক দৃশ্যে ওর ঝোঁক নেই, মোহনে স্টিল লাইফে। ওকে আকৃষ্ট করে হিউম্যান ফিগার, পোর্ট্রেট। ওর স্কেচের খাতায় শুধু মানুষের ছবি, ঝাঁকাওয়ালা মুটে, ফুটপাতের ধারে নির্জালস ভিখারি, ফেরিওয়ালা, মুচি, পথ চলতি মানুষ। সুখেন্দু বলতো, তুই আর্ট কলেজে ভর্তি হ কৃষাণু। যোগেন বলতো, হলেও লাভ নেই, অমন কানা আর্টিস্টের কোনো দামই নেই। কানা আর্টিস্ট? কানা আর্টিস্ট মানে কি? জিজ্ঞাসু সুখেন্দু প্রশ্ন। মানে ও এক চোখ দিয়ে দুনিয়ার ওয়ার্স হাফটাকেই দেখে। সত্যি কিনা ওই বলুক। কৃষাণু শুধু হাসত, জবাব দিত না। ভবতারণ ঘোষাল বাংলা পুলিশের একজন উঁচু দরের অফিসার। ব্যক্তিগত নৈতিক জীবন তার খুব নিষ্কলুষ ছিল না, অন্তত যৌবনে রীতিমতো উচ্ছৃঙ্খল ছিলেন তিনি। তবু অফিসার হিসেবে তিনি সুনামি কিনেছেন। স্ত্রী বিয়োগ হয়েছে বহুদিন, দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেননি। বড় মেয়ে ইভার বিয়ে দিয়েছেন শ্রীরামপুরের এক বনেদি জমিদারের ঘরে। সে বিয়ে সুখের হয়নি। জামাই ধনবান বাপের একমাত্র সন্তান, অগাধ সম্পত্তির উত্তরাধিকারী। লেখাপড়াও শিখেছে সে, কিন্তু ব্যাস বৈশিষ্ট্যের চেয়ে শ্বশুরের সঙ্গে তার নৈতিক চরিত্রের সাদৃশ্য ছিল। ইভার শ্বশুর জীবনানন্দ বাবুর অবশ্য চেষ্টা ত্রুটি ছিল না, কিন্তু একমাত্র পুত্র সুকান্তকে তিনি ভাবতে পারেননি। খেলাধুলোয় সে চৌখস, অভিনয়ে তার প্রতিভার বিকাশ, শিকারে সে অব্যর্থ সন্ধানী। কিন্তু সংসারের ভিতরে সে নিজেকে খাপ খাওয়াতে পারেনি। বাপের মতো স্ত্রীর সঙ্গেও তার বনিবনাও হয়নি। মদ্যপানটাকে হয়তো সহ্য করতে পারত ইভা, কিন্তু তার অসামাজিক ব্যবহারে সে লজ্জিত, বিরক্ত, ক্রমে মর্মাহত হয়ে উঠল। মতান্তর থেকে হলো মনান্তর। কাদামাটির বোতলে রক্তমাংসই আছে ইভার শরীরে। সব সম্পর্ক চুকিয়ে দিয়ে ইভা ফিরে এসেছে বাপের আশ্রয়ে। ঘোষাল সাহেব অবশ্য এখনও আশা রাখেন এ শ্রাবণের মেঘ একদিন সরে যাবেই, কিন্তু ইভার ধারণা অন্যরকম।
বাধাবন্ধহীন সুকান্ত আরও অধঃপথে যাবার সুযোগ পেয়েছে। সে নাকি তার বাপের সঙ্গেও সব সম্পর্ক চুকিয়ে দিয়েছে এতদিনে। মেজো মেয়ে আইভিকে দার্জিলিংয়ে একটা কনভেন্টে রেখে পড়াচ্ছেন, সিনিয়র কেমব্রিজ। ছোট মেয়ে ইলা থাকে বাপের কাছে। ইচ্ছে ছিল ইলাকেও তার মেজদের স্কুলে ভর্তি করিয়ে দেবেন, কিন্তু সম্প্রতি মধ্যমা কন্যাটির নামে কিছু জনশ্রুতি কানে আসায় তিনি মতটা বদলেছেন। স্থির করেছেন এবার বরং আইভিকেও কনভেন্ট থেকে ছাড়িয়ে নিজের কাছে এনে রাখবেন। ভবতারণবাবু অবশ্য সব কিছুর জন্য নিজেকেই দায়ী করেন। বড় মেয়ের সঙ্গে জামাইয়ের যে মতবিরোধ, তাও যেন তারই পাপের প্রায়শ্চিত্ত। যৌবনে তিনি ছিলেন উচ্ছৃঙ্খল প্রকৃতির মানুষ। থিয়েটার অথবা শিকারে অবশ্য ঝোঁক ছিল না, ছিল মদে আর আনুষঙ্গিক আর একটা কিছুতে। স্ত্রীর সঙ্গে তারও বনিবনা হয়নি। এবার মতো সরমা অবশ্য স্বামী ত্যাগ করে তার আচারনিষ্ঠ বাপের কাছে ফিরে যায়নি। কিন্তু যুগটা পাল্টে গেছে, ভাবেন ভবতারণ। ওরা যে যুগের মানুষ, তখন তিল তিল করে এ অত্যাচার সহ্য না করে হয়তো উপায় ছিল না সরমার মতো হতভাগিনীদের। এখন মেয়েরা অপেক্ষাকৃত আত্মনির্ভর। পতিদেবতার অবহেলা আর অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করে যাবার লক্ষ্যহীরার যুগ নয় এটা। তাই ইভাকে চলে আসতে হয়েছে স্বামীর ঘর ছেড়ে। বিবাহবন্ধন ছিন্ন করা চলে হয়তো, কিংবা হয়তো চলে না, ইভা ঠিক জানে না। কিন্তু এসব কেস কোর্টে উঠলে বড় বিড়ম্বনা। স্বামী কি তোমার গায়ে হাত তোলে? সে কি তোমার সঙ্গে শোয়? সে কি তোমাকে আদর করে, মারে? না বাপু, দরকার নেই। কিন্তু ওর এই ম্লান আত্মগত রূপ দেখে স্থির থাকতে পারেন না ভবতারণ। প্রতিনিয়তই মনে হয় এ বুঝি তারই পাপের প্রায়শ্চিত্তের আয়োজন। এবার পাপের উচ্ছৃঙ্খলতা পায়নি, পেয়েছে মায়ের স্নিগ্ধ শান্ত মনের ছোঁয়া। মনকে সে বাঁধতে জানে। সমস্ত সংসারের দায়িত্ব সে তুলে নিয়েছে অনায়াসে নিজের কাঁধে। বাপকে বলেছে ভুলে যেতে যে তার কোনোদিন বিয়ে হয়েছিল। সময় মতো বাড়ির ইলেকট্রিক বিল, বাপের জীবন বিমার প্রিমিয়াম দেওয়া থেকে শুরু করে লন্ড্রির হিসাব পর্যন্ত সে রাখে। এদিক থেকে ভবতারণ নিঃশ্বাস ফেলে বেঁচেছেন। এসব খবর কৃষাণুক্রমে জানতে পেরেছিল তার নিত্য বৈকালী ভোগের উৎস সন্ধানে সূত্র ধরে। আইভি কিন্তু একেবারে ভিন্ন প্রকৃতির মেয়ে। ইভার সঙ্গে তার পার্থক্যটাকে শুধু আকাশ পাতাল বললেও যেন যথেষ্ট হয় না, বলতে ইচ্ছে করে আসমান জমিন। আকৃতি এবং প্রকৃতিতে ওরা যেন ভিন্ন মেরুর বাসিন্দা। ইভা যেন প্রবাল দ্বীপের অ্যাটল। গাঢ় নীল অচঞ্চল জলে মুখ দেখে এক আকাশ তারা, সার দিয়ে দাঁড়ানো স্থির নারকেলের গাছের সারি। সবার ছাই পড়ে ওর কাকচক্ষু জলে, কিন্তু অ্যাটল তাদের ধরে রাখে না। প্রতিবিম্ব শুধু ছায়া, কায়া নয়। রাতের অন্ধকারে মুছে যায় সেসব ছায়া নিস্তরঙ্গ অ্যাটেলের বুক থেকে। ইভার মনেও তাই কেউ স্থায়ী আসন পাতে না। লবণাক্ত উদ্দাম সমুদ্রের আবেষ্টনীতে কেমন করে প্রবাল দ্বীপের ওই কাকচক্ষু হ্রদ বাঁচিয়ে রেখেছে তার স্বাদু জলের শুচিতা, তার স্বাতন্ত্র্য, তার পবিত্রতা, সে প্রশ্নের কেউ জবাব দিতে পারে না। পারলে হয়তো জবাব দিতে পারত কালো কার্বন স্তূপের মধ্যে খনিগহ্বরের একান্তবাসী হীরের ছোট্ট টুকরোটা। আর আইভি যেন প্রবাল দ্বীপ বেষ্টনকারী উদ্দাম উচ্ছল সমুদ্র। বিরাম নেই, বিশ্রাম নেই। উৎক্ষিপ্ত দুবাহু আকাশে তুলে বারে বারে আছড়ে পড়তে চায় তটভূমিতে। কে যে সে চায় তা সে নিজেই জানে না। হয়তো ২০-৩০,০০০ লিগ অতলের গোপন কন্দরে তারও লুকোনো আছে অমূল্য রত্নরাজি। রত্নাকর সে, কিন্তু দুনিয়া তার সন্ধান পায় না। লোকে দেখে শুধু তার নিয়ত উচ্ছ্বাস, তার লবণাক্ত কটুস্বাদ, তার অশান্ত তরঙ্গভঙ্গ। তার রক্তের মধ্যে চঞ্চলতার নিক্কণ কান পেতে শুনেছেন ভবতারণ। চিনতে ভুল হয়নি তার, দেখেছেন ওর রক্তে পৈতৃক ঝোড়ো হওয়ার খ্যাপামি। আইভি ক্ষণিকবাদিনী, সমগ্র জীবনের সত্য সে বোঝে না, তৌল করে প্রতিটি মুহূর্তটি বাস্তবতা। ওর গাঢ় মদিরার মতো লাল রক্তে অন্তর্গুড়ো বন্যুৎপাতের যে গোপন সংকেত শোনা যায়, ভবতারণবাবু জানেন তার প্রথম শিখা জেলেছেন তিনি। যৌবনে যে অশান্ত কামনার বীজ মাথা চারা দেওয়ায় সরমা সরে গিয়েছিল নেপথ্যে,
যে অশ্বত্থের চারাগাছটিকে নির্মূল করেছিলেন একদিন স্ত্রী বিয়োগের মর্মান্তিক আঘাতে, আজ লক্ষ্য হয় ক্রোমোজোমের কোনো ফাটল দিয়ে আবার মাথাচাড়া দিয়েছে সেই শিশু মহিরুহ আইভির মাধ্যমে। তাই আইভি নামে কোনো কথা কানে এলে তিনি ওকে শাসন করতে পারেন না। অতীত যুগের ভবতারণ এসে দাঁড়ান ওর সামনে নতমস্তকে অপরাধ স্বীকার করে। ভবতারণ বিচলিত হন শুধু। দুটি মেয়ে দুর্ভাগ্যে তিনিই যেন প্রাইম মুভার। দুটি মেয়ের জীবনযাত্রা সম্পূর্ণ বিভিন্ন, চিন্তাধারা, জীবন দর্শন সবই পৃথক, তবু ওরা দুজনেই যেন প্রায়শ্চিত্ত করছে তার পাপের। ইভা আর আইভি সম্পূর্ণ ভিন্ন ধরনের মেয়ে। ইভা যেন পঙ্কিল পরিবেশে ফোটা নিষ্কলুষ কমলমণি, যদিও শেষের কবিতার লাবণ্যের সঙ্গে তার চরিত্রের কিছুটা মিল, তেমনি আইভি দামোদরের লকগেট ভাঙা দুরন্ত বন্যা, যদিও শেষ প্রশ্নের কমলমণির সঙ্গেই তার প্রকৃতির সাদৃশ্য। ছোট মেয়েটির মন এখনও কাঁচা। ইলা যে কোন ছাঁচে গড়ে উঠবে বলা যায় না এখনও। দাদামশাইয়ের আচারনিষ্ঠা, নাকি মায়ের সর্বংসহা শান্ত সহ্যগুণ, নাকি বাপের যৌবন ও শৃঙ্খলতা, অথবা প্রৌঢ়ত্বের ফ্রাস্ট্রেশন, কোনটি যে তার উপর প্রভাব বিস্তার করবে তা এখনও বলা যাচ্ছে না। কিন্তু চোখের আড়াল করবেন না আর তাকে। আইভিকেও বরং নিয়ে এসে রাখতে হবে ওর কাছে। হাজার রোডে পিতলের নেমপ্লেট আঁটা গেটটা পার হয়েই একটা ছোট্ট বাগান, ক্যান্টিলিভার একটা পোর্টিকো, ঢুকে ডান হাতে বড় বৈঠকখানা, বাহুল্য বর্জিত তার আসবাবপত্রের আয়োজন। তার পাশেই একখানা ঘরকে বলা হয় লাইব্রেরি, পাশাপাশি বই ঠাসা আবলুস কাঠের আলমারি, জানলা সিলে মানি প্ল্যান্টের টব, পাশে ছোট্ট টেবিলের উপর একটা জাপানি সেজবাতি, দুপাশে দুখানা খুঁড়ে রবারের নল লাগানো খাড়াপিঠ চেয়ার। কৃষাণু এখানে বসে পড়ায় তার ছাত্রীকে। ঘরের সামনের কার্পেট মোড়া করিডরটা শেষ হয়েছে ডবল চাতালওয়ালা 3 মুখ ফেরা ওপেন নিউয়েল স্টেয়ারকেসে। কার্পেট মোড়া বারান্দার ওপ্রান্তে কোনোদিন যায়নি কৃষাণু, দ্বিতলেও নয়, কিন্তু ওপ্রান্তবাসিনী একজন প্রায়ই আসেন লাইব্রেরি ঘরে বই নিতে। আইভিকে কৃষাণু কখনো দেখেনি, সে থাকে দার্জিলিংয়ে। ছুটির ছাটায় নিশ্চয়ই আসে বাড়িতে, কিন্তু ছুটি হলে কৃষাণুও বেরিয়ে পড়ে যেদিকে দুচোখ যায়। তাই ঘোষাল সাহেবের মধ্যমা কন্যাকে চাক্ষুষ দেখবার সৌভাগ্য আজও হয়নি। দেখেছে ইভাকে, অনায়াস গতিভঙ্গে সে প্রায়ই আসে লাইব্রেরিতে, চাবি খুলে বই নেয়, বই রাখে, ধীরপদে চলেও যায়। কৃষাণুর একটা চরিত্রগত দোষ, মেয়েদের মুখের দিকে সে চোখ তুলে তাকাতে পারে না। তাই ইলাকে পড়াবার অবকাশে যদিও ইভা বহুবার এসেছে এ ঘরে, তবু তাকে ভালো করে দেখেনি কোনো দিন। মনে আছে ইভাই প্রথম উপযাচক হয়ে আলাপ করতে এসেছিল। প্রতিদিনের মতো চাবি খুলে আলমারি থেকে বই নিয়ে অভ্যস্ত ভঙ্গিতেই চলে যেতে যেতে হঠাৎ দ্বারের কাছে দাঁড়িয়ে পড়েছিল ইভা। অসতর্ক মুহূর্তে চমকে চোখ তুলে দৃষ্টি নত করেছিল কৃষাণু। ওই এক ঝলকের দৃষ্টিতেই সে দেখতে পেয়েছিল মেয়েটিকে। শ্যামলা রং, জোড়া ভ্রু, গভীর কালো দুটি চোখের দৃষ্টি, আর কিছু তার নজরে পড়েনি। চোখাচোখি হতে কান দুটো লাল হয়ে উঠেছিল লাজুক কৃষাণুর। মুখ না তুলেও বুঝতে পারে ইভাদেবী চলে যাননি ঘর থেকে। নীরবতা ভেঙে ইলাই প্রথমে কথা বলে, বড়দি, আমায় কিছু বলবে? একটু হেসে ইভা বলে, বলবই তো। কেমন কার্সে শিখছো তুমি মাস্টারমশাইয়ের কাছ থেকে? আমি প্রায়ই আসি লাইব্রেরিতে, অথচ এতদিনে তোমার মাস্টারমশাইয়ের সঙ্গে আমার আলাপ করিয়ে দিলে না। ইলা তৎক্ষণাৎ দাঁড়িয়ে ওঠে, অভ্যস্ত ভঙ্গিতে হাতের তালু দুটো উল্টে ফর্মাল ইন্ট্রোডাকশন করতে যাচ্ছিল বোধ হয়। তাকে থামিয়ে দিয়ে ইভা কৃষাণুর দিকে ফিরে বলে, আপনার সঙ্গে চিচ্ছে ভাব করতে এলাম একটা বিশেষ গরজে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিল কৃষাণু। হ্যাঁ, বলুন বলুন। প্রতি নমস্কার করেনি, কারণ চোখ তুলে সে দেখেইনি যে ইভার হাত দুটি বুকের কাছে নমস্কারের ভঙ্গিতে জড়ো করা। সে শুধু দেখেছিল হ্যাভানা ঘাসের চটি পড়া একজোড়া শ্যামল চরণের অলক্তক রাগ, আর বৃদ্ধাঙ্গুষ্ঠীর নীলপালিশের জমাট কালচে লাল রং। ঊনবিংশ আর বিংশ শতাব্দীর দুটি প্রসাধন চিহ্ন যুগল প্রণাম করেছে ওর পদপ্রান্তে। এই টেবিল ক্লথে একটা নকশা এঁকে দিতে হবে। টেবিলের ওপর চতুষ্কোণ একখণ্ড আদির কাপড় রাখে ইভা।
কৃষাণু এবার দেখে মকরমুখ গত শতকে রুলি পড়া একখানা নিটোল হাত, চোখা করে আধুনিক ঢঙে কাটা আঙুলের রক্তিম নখ, আর সর্বকালের দ্যুতিময় একটা সাদা পোখরাজের আংটি। দৃষ্টি না তুলতে পারলেও জড়ভরত নয় কৃষাণু। বলে, আমি আঁকতে জানি, তা জানলেন কেমন করে? ইভা প্রতিপ্রশ্ন করেছিল, জহুরিরা জহর চিনি কেমন করে? এবারকার প্রত্যাশাটা ব্যর্থ হলো ইভার। মনে হলো বৈকালিক প্রসাধনটার সত্যিই কোনো প্রয়োজন ছিল না বুঝি। নতনেত্র কৃষাণুকে আবার বলে, ইলার বন্ধুর জন্মদিনে যে ছবিখানা আপনি উপহার দিয়েছেন তার কথা বাড়ির সবাই জানে। বাবা পুলিশ অফিসার হলে কি হয়, একজন চিত্তদরদী মানুষ তো নেই। উনি তো উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। সত্যি হিংসে হয় আপনাকে। কৃষাণু জবাব দেয়নি। এবার বোধহয় একটু আহত হয়ে ইভা বলে, আপনাকে অসুবিধার ভিতর ফেলছি না তো? না না, সে কি? কাপড়ের টুকরোটা তুলে নেয় কৃষাণু এবং প্রতিশ্রুতি দেয় সে এঁকে দেবে। কৃষাণু লক্ষ্য করেছিল বড় একটা বাড়ির বাইরে যেত না ইভা। এটা ওদের সমাজের পক্ষে দৃষ্টিকটু, অস্বাভাবিক। সম্ভবত কৌতূহলী সোসাইটি গার্লদের পোস্টম্যানের হাত এড়াতেই ইভা বেছে নিয়েছিল এই স্বেচ্ছাবন্দী অন্তেবাসীর জীবন। প্রায় প্রতিদিনই ইলাকে পড়াতে পড়াতে লক্ষ্য করত ইভা যথারীতি এসে আলমারি খুলে বই রাখছে, বই নিচ্ছে। মাঝে মাঝে ইভাই আলাপ শুরু করতো কোনো একটা সূত্র ধরে। সেদিন বই নিয়ে ফিরে যেতে দেরি হতো তার। যেদিন করেনি সেদিন নীরবেই চলে যেতে হতো তাকে। কৃষাণু সাহস করে ওকে ডেকে কোনো কথা বলেনি কখনো। একদিন মনে আছে কৃষাণুর, সন্ধেবেলা গিয়ে শুনেছিল ইলা বাড়ি নেই, কোনো মাসির বাড়ি গেছে বুঝি। চাকরির মুখে এই খবরটা শুনেই ফিরে যাচ্ছিল সে। পটিকো পার হয়ে লাল কাকরের পথটায় নেমেই থমকে দাঁড়িয়ে পড়তে হয়েছিল তাকে। চাকরটা নেমে এসে খবর দিল, বড় দিদিমণি আপনারা ডাকছেন। ও আচ্ছা, চলো। ফিরে এসে দেখে লাইব্রেরি ঘরে দাঁড়িয়ে আছে ইভা। তার এক হাতে স্টেনলেস স্টিলের রেকাবিতে সাজানো কিছু লুচি ও মিষ্টি, অন্য হাতে একটা গ্লাসে জল। ওর দিকে আজ না তাকিয়ে পারেনি কৃষাণু। জোড়া ভ্রুর মাঝখানে একটা কুমকুমের ছোট্ট টিপ, দুপাশে দুটি অতল গভীর কালো চোখের তারা নির্নিমেষ চেয়ে আছে ওর দিকে, বিজয়িনী দৃষ্টি। হালকা চাপা রঙের একখানা সিল্কের শাড়ি পরেছে ইভা। আগুন রঙের আঁটো ব্লাউজ চেপে বসেছে গায়ে। নিটোল দুটি হাতে দুগাছা মোটা মোটা রুলি, গলায় সরু একটা মফ চেন। আগ্নেয়গিরি বেষ্টন করে নেমে আসা যুগল লাভাস্রোতের মতো মফ চেনের দ্বিধারা এসে মিলিত হয়েছে যেখানে, সেখানে ওর মনের কামনা যেন জমাট বাঁধা রক্তের মতো ফুটে উঠেছে একখণ্ড চৌকো দার্জিলিং পাথরে। এই প্রথম পূর্ণ দৃষ্টিতে ওকে দেখল কৃষাণু। ইভা বিজয়িনীর হাসি এসে বলল, ছাত্রী পালিয়েছি দেখে এত রাগ কেন বাবুর? যে সুরে কথা কটা উচ্চারণ করে তাতে যেন অতি পরিচয়ের ছোঁয়া লেগে আছে। অতি নিকটাত্মীয়কে ওই সুরেই কথা বলে মেয়েরা। ইভার দৃষ্টিতেও ফুটে উঠেছিল আত্মপ্রত্যয়ের হাসি বিশ্ববিজয়িনীর, কিন্তু সে হাসি স্থায়ী হয়নি। ওর কাজল কালো চোখের পর্দায় অতি দ্রুত কতগুলো ভাবের অভিব্যক্তি ফুটে ওঠে পর পর। মন্তাজ এফেক্টের অসংলগ্ন চিত্র যেন, যার আপাত অর্থ দুর্বোধ্য, কিন্তু সবটা মিলিয়ে যার একটাই মানে হয়। এবার হাসি মিলিয়ে যাওয়ার আগেই সুপার ইম্পোজ হলো একটা বিস্ময়ের অভিব্যক্তি, আর সেই বিস্ময়ের ব্যঞ্জনাটা ভালো করে না মেলাতেই প্রক্ষিপ্ত হলো একটা আতঙ্কের আভাস। তাড়াতাড়ি খাবার আর জলটা টেবিলে নামিয়ে রেখে ইভা বলল, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। চলে যায় ইভা। কৃষাণু বসে পড়ে একটা চেয়ারে। একটা ছি ছি কারে তার অন্তঃকরণ পূর্ণ হয়ে গেছে ততক্ষণে। একটা বোবা কান্না যেন উঠে আসছে তার কণ্ঠনালী বেয়ে। কি অসহায় সে! মনে মনে একটা অদৃশ্য শত্রুর মুখে ঘুষির পর ঘুষি চালায় কৃষাণু। মিনিট পাঁচেক পরে ইভা যখন ফিরে এলো এই ঘরে, তখন বাঁ কাঁধের আঁচলটাই শুধু ঘুরে আসেনি ডান কাঁধের উপর দিয়ে। হঠাৎ বাতাসটা ঠান্ডা বোধ হওয়ার জন্যই বোধ হয় একটা কাশ্মীরি হাফ আলোয়ান জড়িয়ে এসেছে গায়ে। বৈশাখে সেটা 18 তারিখ। প্রয়োজন ছিল না, কারণ টেবিলের উপর তেমনিই পড়ে আছে খাবারের থালাটা।
অতিথি চলে গেছে নীরবে। পরের দিন 2 অসুস্থতার অজুহাতে পড়াতে আসেনি কৃষাণু। কলেজ থেকে টেলিফোন করে দিয়েছিল। অজুহাত কথাটা ঠিক নয় অবশ্য, সত্যিই অসুস্থ ছিল সে। মানুষের সুস্থতা কি শুধু থার্মোমিটারে পারা আর ব্লাড প্রেশারের যন্ত্রই ধরতে পারে? পুরো 2 দিন তাকে যুদ্ধ করতে হয়েছে অসুস্থ মনের সঙ্গে। অনেক দিন পরে এবার আক্রমণ হয়েছে তার। ওর মনের কোনো গভীর কন্দরে আত্মগোপন করেছে শত্রুটা। তার সন্ধান সে পায় না, পাবেও না বোধহয় কোনো দিন। মাঝে মাঝে মনের গুপ্ত গুহা থেকে বান মারে সেই গুণিন। ওর চোখে বুলিয়ে দেয় জাদুকাঠির স্পর্শ। রঞ্জন রশ্মির মতো প্রত্যক্ষকে হঠাৎ পার করেও দেখতে পায়। সেদিনও হয়েছিল সেই আক্রমণ। হঠাৎ ইভাদেবীর চাপা রঙের সিল্কের শাড়িটাকে মনে হয়েছিল কাচের। ব্লাউজটা কর্পূরের মতো উপে গিয়েছিল। অন্তর্বাস আর অধবাস দুটিকে মনে হয়েছিল সেলোফেনের তৈরি। গঙ্গা অথবা টিশিয়ানের মডেলের মতো নিরাবরণ শ্যামলা রঙের একটি নারী মূর্তি সুস্পষ্টভাবে ফুটে উঠেছিল ওর দৃষ্টির সম্মুখে। এই ওর রোগ, ক্রনিক মানসিক ব্যাধি। কাউকে কথা বলা যায় না। নিজে নিজে লাইব্রেরি থেকে মনোবিজ্ঞানে বই এনেছে, পড়েছে, নিজেই রোগ নির্ণয়ের চেষ্টাও করেছে। বুঝেছে ওর নির্জ্ঞান মনে নিশ্চয়ই গোপন আছে এমন কোনো কামনা যার বহিঃপ্রকাশ হয় এইভাবে। পুরো 2 দিন তার সঙ্গে লড়াই করে খানিকটা মানসিক স্থৈর্য ফিরে পাওয়ার পর 3য় দিনে সে এসেছিল আবার ছাত্রীকে পড়াতে। ইলা সলজ্জে ক্ষমা চেয়েছিল ছুটি না নিয়ে মাসির বাড়ি বেড়াতে যাবার অপরাধে। ওর মাসিমা থাকেন পশ্চিমে, হঠাৎ 2 দিনের জন্য এসেছেন। টেলিফোন করে ইলাকে ডেকে পাঠান। মাস্টারমশাইয়ের কাছে ছুটি নেওয়া নেই বলে প্রথমেও যেতে রাজি হয়নি, কিন্তু বড়দি একরকম জোর করে ওকে পাঠায়। বড়দি ওকে আশ্বাস দিয়েছিল মাস্টারমশাইকে ব্যাপারটা সে বুঝিয়ে বলবে। কৃষাণু হেসে বলে, আরে না না, আমি রাগ করিনি, মাসিমা ডাকলে যেতে তো হবেই। কিন্তু ছুটি নেওয়া তো ছিল না আমার। তাতে কি হয়েছে? দাঁড়িয়ে নেভি ব্লু পর্দার নিচে ঘাসের চটি পরা 2টি পা আগেই নজরে পড়েছে কৃষাণুর। তাই হালকা করে বলে, জানো ইলা, ছুটি 2 রকমের। একটা হলো আর্নড লিভ। তুমি যদি খুব ভালো পড়া বলতে পারো তাহলে আমি তোমাকে 2-1 দিনের ছুটি দিতে পারি, সেটা হবে তোমার আর্নড লিভ। আর হঠাৎ কোনো কারণে যদি না পড়তে বসতে পারো তাকে বলে ক্যাজুয়াল লিভ, গত মঙ্গলবার যা তোমার হয়েছিল। পর্দা সরিয়ে ঘরে ঢোকে ইভা, বলে, মাস্টারমশাই তোমাকে সবটা বলেননি ইলু? ছুটি আসলে 3 রকমের। 3য় রকমের ছুটি নেয় মানুষের শুধু ফাঁকি দেওয়ার আনন্দে, তাকে বলে ফ্রেঞ্চ লিভ। তার উদাহরণও আমি তোমাকে দেখাতে পারি। ইলা সে কথায় কান দেয় না। মাস্টারমশাই যে রাগ করেনি এটাই ওর কাছে বড় কথা। বলে, প্রথম যখন কেষ্ট বলল মাস্টারমশাই না খেয়েই চলে গেছেন তখন সত্যিই ভীষণ ভয় হয়েছিল। তারপর বড়দির কাছে শুনলাম যে কেষ্ট ভুল বলেছে, আপনি রাগ করেননি, খাবারও খেয়েছেন। তখন প্রাণটা ঠান্ডা হলো। কৃষাণু চমকে ওঠে। সেদিন খাবার খেয়েছে সে? এই কথা বলেছেই বা কেন? অপরিসীম কৌতূহলে এবার সে ইভাদেবীর দিকে চোখ তুলে তাকায়। আর তাকিয়ে তার হৃদয় আনন্দে যেন হাততালি দিয়ে ওঠে। না, তার দৃষ্টি বিশ্বাসঘাতকতা করছে না। আর 5 জন যা দেখত সেও তাই দেখছে। তার চোখের রেটিনাতে যে ছবি পড়ছে ঠিক তাই দেখছে সে। প্রত্যক্ষকে পার করা রণজ্জিন রশ্মির দৃষ্টি কোনো মোহাবেশ সৃষ্টি করছে না। সে স্পষ্ট দেখছিল চাপা রঙের শাড়ি পরা ইভা খাবারের থালা হাতে এসে দাঁড়িয়ে আছে অনতি দূরে। ডিপ কাট আকুন রঙের জ্যাকেটটা চেপে বসেছে ওর পুরান্ত গায়ে। নিটোল 2টি হাতে 2টি মোটা রুলি, গলায় সরু একটা মফ চেন। প্রতিমার যুগল চরণের মাঝখানে যেমন আটকে থাকে রাঙা জবা, তেমনই দুলছে বুকের উপত্যকায় সোনা বাঁধানো টকটকে লাল একটা দার্জিলিং পাথর। পূর্ণদৃষ্টিতে সেদিকে তাকিয়েও কোনো চিত্তচাঞ্চল্য বোধ করল না কৃষাণু। এভারেস্ট চূড়ায় দাঁড়িয়েও এতটা উৎফুল্ল হয়নি তেনজিং। স্বাভাবিক আর 5টা ভদ্রলোকের মতোই স্বাভাবিক কণ্ঠে ইভার চোখের উপর দৃষ্টি রেখে কৃষাণু বললে, কিন্তু রোজ রোজ আমাকে এখানে জলখাবার খেয়ে যেতে হবে, এটাই বা কী কথা? ইভা হেসে বলে,
রোজ রোজ তো নয়, কাল খাননি, পরশুও খাননি। তরশু? তরশু অবশ্য খেয়েছিলেন। খেয়েছিলাম? ইভা একটু বিব্রত হয়ে বলে, পারি না বাপু আপনার সঙ্গে নাগাড়ে তর্ক করতে। আমার বইটা এনেছেন? ইভাকে ন্যাশনাল লাইব্রেরি সভ্যা করে দিয়েছে কিষাণু। ওর বাবার আলমারির যেসব বই ওর বুদ্ধির আর রুচির উপযুক্ত, প্রায় সবগুলোই পড়ে ফেলেছে ইভা। আজকাল তাই কিষাণু লাইব্রেরি থেকে ওর জন্য বই নিয়ে আসে, ইভারই নির্দেশে। খাওয়া শেষ হতে ইভা বলে, এক গ্লাস জল নিয়ে এসো তো ইলু। ইলা জল আনতে চলে যেতে কিষাণু বলে, ওকে কেন মিথ্যা বললেন? ইভা নতনেত্রী বলে, সেদিনকার আচরণের জন্য আমি লজ্জিত, আপনি আমায় মাপ করবেন। কিষাণুর কথা ফোটে না। মাপ যদি কাউকে চাইতেই হয় তাহলে তারই চাওয়া উচিত। নির্জন ঘরে সে যে দৃষ্টিতে তাকিয়েছিল একটি অনাত্মীয়া মহিলার দিকে, সেই দৃষ্টি নিশ্চয়ই স্বাভাবিক নয়। না হলে অনেক ক্লাব পার্টির অভিজ্ঞতা সত্ত্বেও ইভা অমন করে ছুটে পালিয়ে যাবে কেন? কি একটা কথা বলবার উপক্রম করতে ইভা বলে, থাক, ও প্রসঙ্গটা আমরা আর তুলব না। ধরে নেওয়া যাক সেদিন সন্ধ্যায় কোনো ঘটনাই ঘটেনি। কিষাণুও পূর্ণচ্ছেদ টেনেছিল এ প্রসঙ্গে। বললে, ঠিক আছে, তাই ধরে নিলাম। দিন 15 বাদে রামনন্দন কিষাণুর হাতে তুলে দিল আবার একখানা চিঠি। এবার আর পোস্টকার্ড নয়, ইনল্যান্ড খাম। প্রথমটা খেয়াল হয়নি, তারপরেই মনে পড়ল ওর দিন কতক আগে রামনন্দনের একটা চিঠির জবাব লিখে দিতে হয়েছিল তাকে। এখানে তারই জবাব। শ্রীচরণ কমলেশু, তোমার পোস্টকার্ড পেয়ে নিশ্চিন্ত হলাম। এবার খুব লক্ষ্মী হয়েছ দেখছি, চিঠি পেয়েই জবাব দিয়েছ। কলকাতা শহরকে ভয় পাই বলাতে অত ঠাট্টা কিসের? পাটনাও বড় শহর, সেজন্যে বলিনি। তবে শুনেছি কলকাতায় নাকি অনেক মায়াবী আছে, তারা নাকি মানুষকে ভেড়া বানিয়ে রাখে, তাই ভয় পেয়েছিলাম মাত্র। দুধের কথাটা তোমার না লিখলেও চলতো, ভুলে যেও না তুমি যেমন রামাবতের বাপ, আমিও তো তেমনি তার মা। ওই দুধের বাচ্চাকে বঞ্চিত করে সমস্ত দুধটা যে আমি বিক্রি করি, একথা ভাবতে পারলে কি করে তুমি? কিন্তু রামাবতার কি সাতশের দুধ খেতে পারে? বাংলা হরফের চিঠি পেয়ে অবাক হয়েছ লিখেছ, কিন্তু অবাক হবার কি আছে? বাঙালি কোথায় নেই? নাগরী হরফের চিঠি পড়াতে তোমার অসুবিধা হতে পারে মনে হয়, বাংলা জেনে একজনের কাছে গিয়েছিলাম। তা তার সম্বন্ধে অত কৌতূহল কেন? মেসের খাওয়া নিয়েও খোঁচাটা না দিলেই পারতে। আমি তো বলিনি যে মেসের বাবুরা তোমাকে খেতে দেন না। তুমি হয়তো মেসের কোনো বাবুকে দিয়ে চিঠিখানা পড়িয়েছ আর জবাব লিখিয়েছ, তাই হাটের মাঝে পড়া কথাটা তার গায়ে বেড়েছে। না হলে তো কোনো বক্রোক্তিই করিনি আমি। আমাদের এখানে এখনো বর্ষা নামেনি, লু বন্ধ হয়নি আজও। কবে যে বর্ষা নামবে তাই ভাবছি। তোমার কথা মতো রামকে পাঠশালায় ভর্তি করে দিলাম। যদুনন্দন, তেওয়ারিজি, সহেলি, প্রীতম, ভোগলু সবাই ভালো আছে। ভোগলু বলছিল এবার সে বউ আনতে যাবে, কিন্তু তার ইচ্ছা তুমি এলে বরাতের ব্যবস্থা করা। ভোগলু জানতে চেয়েছে তোমার পক্ষে শীঘ্র আসা কি সম্ভব হবে? এখন তো গ্রীষ্মের ছুটি চলছে কলকাতার স্কুল কলেজে। তোমাদের মিসের মুখ পোড়া বাবুদের কি ঘরদোর বলে কিছু নেই? ছুটিতে বাড়ি গেলেই তো পারে তারা। আমার প্রণাম নিও, ইতি তোমার ফুলেশ্বরী। চিঠিখানা পড়ে মনে মনে খুব হেসেছিল কৃষাণু। খেয়ে সুরসিক দীপিকার ফুলওয়ারি গায়ে কোথা থেকে আবিষ্কার করলো তাকে রামনন্দনের পোষিত ভর্তৃকা। ভালো করে লক্ষ্য করে সে চিঠিখানা, গোটা গোটা মেয়েলি হাতের লেখা। রামনন্দনকে প্রশ্ন করে জানা গেল, না, ওর গায়ত্রী সীমানায় কোনো বাঙালি নেই। কাকে দিয়ে লেখায় তা রামনন্দন জানবে কি করে? কল্পনাবিলাসী কৃষাণু কৌতুক বোধ করে, কৌতূহল হয় তার। নিঃসন্দেহে চিঠি লিপিকার একজন বাঙালি মেয়ে। বাঙালি না হলে এমন সুন্দর বাংলা লেখা সম্ভব নয়। কোনো অবাঙালিনীর পক্ষে মুখ পোড়া গালের এমন মধুর প্রয়োগ কল্পনাতীত। এ মেয়ে নিশ্চয়ই, না হলে ফুলেশ্বরী কেমন করে বরের চিঠি পড়াতে যাবে? কিন্তু কে মেয়েটি অথবা মহিলাটি? কেমন করে হাজির হলো সে ওই ফুলওয়ারি গায়ে?
পরের দিন রামনন্দন একটি সাদা পোস্টকার্ড হাতে এসে দাঁড়ায়। কৃষাণু লিখতে থাকে রামনন্দনের নির্দেশ মতো। লেখা শেষ হলে রামনন্দন হাত বাড়ায়। কৃষাণু বলে, থাক, ঠিকানা লিখে আমিই দিয়ে দেবো ডাকবাক্সে। তারপর রামনন্দন নিশ্চিন্ত হয়ে চলে গেলে পোস্টকার্ডটা সে ছিঁড়ে ফেলে। একটা চিঠির কাগজে সে আবার লেখে রামনন্দনের বক্তব্য। তারপর আরও লেখে, মায়াবী কি শুধু কলকাতাতেই আছে ফুলেশ্বরী? মেয়ে মানুষ জাতটাই তো মায়াবীর জাত। দেখছো না, 350 মাইল দূর থেকেও কেমন বিধ্বংস ক্ষেপণ করে লক্ষ্য করে জালে পড়া মাছের ছটফটানি। তুমি ঠিকই আন্দাজ করেছিলে। আমাদের মিসের বাবুকে দিয়ে লিখিয়েছিলাম চিঠিখানা। বাবুর ভারী গর্ব, জবরদস্ত চিঠি লিখিয়ে তিনি। এতদিনে টের পেয়েছেন তারও জুড়ি আছে। তা সে যাই হোক, এ হতভাগ্য বাবুর গোটা মুখটা না হলেও কপালটা সত্যিই পোড়া। 3 কুলে কেউ নেই যেখানে গিয়ে গ্রীষ্মের ছুটিটা কাটিয়ে আসতে পারে। সেই দগ্ধ ললাট বাবুর জন্যই পড়ে আছে মেস কামড়ে। না হলে এই ছুটিতেই ছুটে যেতাম যেখানে আমার বিরহিণী ভোগলুর বরাতের ছল খুঁজছে। তাই বলছি ফুলেশ্বরী, যেতে আমি পারি, কিন্তু ভোগলুর পুনর্যাত্রা উৎসবে শুধু যোগ দিতে নয়। তুমি যদি সত্যি কথাটা স্বীকার করো আগামী ডাকে। আসলে তোমারই মন কেমন করছে আমার জন্য, তাই না? পরের ডাকে এই সত্যি কথাটা স্বীকার করলে আমি আমার মেসের বাবুকে গিয়ে ধরে পড়ব। বিশ্বাস আছে বাবু ছুটি দেবেন, কারণ বাবু জানেন কলকাতার মেসের বাবুরা দগ্ধানন হলেও ফুলওয়ারি গায়ের যাবতীয় স্ত্রীরত্নের মুখপঙ্কজ অনিন্দ। একটা কথা, চিঠিতে অনেক আজেবাজে কথা লেখে। পদাধিকার বলে যিনি তোমার লিপিকার তার পদটা কি ট্রান্সফারেবল? সেটা জেনে রাখা ভালো। না হলে নূতন লিপিকার এই চিঠির মর্মোদ্ধার করতে তো পারবেনই না, উপরন্তু একটা প্রহসনের সৃষ্টি হবে মাত্র। আমাদের এখানে কিন্তু বর্ষা নেমেছে। এতদিনে তোমাদের ওখানেও নামলো বোধ হয়। প্রথম বর্ষণের অনুভবটা এবছর কেমন লাগলো জানিও। কৃষাণুর মনটা কী যে পাগলামি শুরু করেছে। মনটা পড়ে আছে কখন আসবে ফুলওয়ারি গায়ের ফুলেশ্বরীর প্রেমপত্র। বিশেষ একটা কারণে বেশি খুশি হয়েছে সে। তার এই 24 বছরের জীবনে যে কটি মুষ্টিমেয় মেয়ের সান্নিধ্যে ওকে আসতে হয়েছে, তাদের মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারেনি লাজুক স্বভাব কৃষাণু। তাদের কেউ কেউ ওর পা টেনেছে। ও কখনো জুৎস একটা প্রতিআঘাত করতে পারেনি ওর স্বভাবের দোষে। এই একটি ক্ষেত্রে পুঞ্জীভূত আক্রোশের প্রতিশোধ নিতে সে উদ্যত। ফুলওয়ারি গায়ের এই অপরিচিত মেয়েটিকে সে চেনে না। এখানে চক্ষুলজ্জার বালাইও নেই। তাকে প্রত্যক্ষ দেখার সম্ভাবনাও নেই তিলমাত্র। দৃষ্টি বিভ্রমে ওর সম্মুখে কোনোদিন বিড়ম্বিতও হতে হবে না তাকে। তাই সে একেবারে বেপরোয়া। তাই বেশ সহজ সুরে ফুলেশ্বরীর নলচের আড়ালে ওই অপরিচিতার অম্বরে নেশায় মৌজ করছে অনায়াসে। জবাব এলো চিঠির, এবার 5 দিনের মাথায়। খামের চিঠি, রীতিমতো ভারী খাম। মিসে কৃষাণু আর রামনন্দন ছাড়া আর কেউ নেই। চিঠিপত্র যা পড়ে দেওয়ালে আটকানো কাঠের বাক্সটায় সেগুলি রামনন্দন এনে হাজির করে ওর কাছে। কৃষাণু নিজের চিঠি আসে না একখানাও। বন্ধুদের চিঠি ঠিকানা কেটে আবার রামনন্দনের হাতেই ফেরত দেয়, রাস্তার মোড়ে ডাকবাক্সে ফেলে দিতে। রামনন্দন এনে দিল খামটা। তার উপরে গোটা গোটা হরফে রামনন্দন কাহারের নাম লেখা। চিঠিখানা হাতে পেয়ে কৃষাণু তাড়াতাড়ি খুলে পড়তে থাকে। রামনন্দন একটু অবাক হয়, কিন্তু বাবুর নামে চিঠি আসতে সে দেখেনি কখনো ইতিপূর্বে। বলে, আপি কা হ্যায় ক্যা? ঈশ্বর কৃষাণুকে মার্জনা করুন। একটা ঢোক গিলে অম্লান বদনে জলজ্যান্ত মিথ্যা কথাটা বলে ফেলে সে। বলে, হ্যাঁ রামনন্দন, আমাকে 1 পেয়ালা চা দে তো। 1 কাপ চা নিয়ে সিগারেটটা ধরিয়ে মৌতাত করে চিঠি পড়তে বসে। রামনন্দন কাহারকে লেখা ফুলওয়ারি গায়ের বিরহ তাপিতা ফুলেশ্বরী কাহানির প্রেমপত্র। দীর্ঘ 4 পৃষ্ঠা। তাতে লেখা আছে রামাপতের কুশল সংবাদ, ভোগলু পিতমের খবর, তেওয়ারি জি সর্দি জ্বর এবং গত বৃহস্পতিবারের ঝড়ে শিবনন্দনজির কলমের আম গাছটা উপড়ে পড়ার মর্মবিদারক দুঃসংবাদ। কিন্তু সে তো মাত্র 1 পৃষ্ঠার একটি করে ঠাসপুনট হয়ে আশ্রয় নিয়েছে। বাকি 3.5 পৃষ্ঠাব্যাপী লিপিকুশলতার পরিচয়। প্রথম বর্ষাগমের খানিকটা বর্ণনা, কিছুটা রবীন্দ্রনাথ, কিছুটা কালিদাসের স্পর্শ আছে সে বর্ণনায়।
নিঃসংশয় লিপিকার উচ্চশিক্ষিতা। বিদ্যাপতির অতি পরিচিত একটা গোড়া চরণ যেন ওতপ্রোতভাবে মিশে গেছে সে বর্ণনায়। ঘোর যামিনী চিত্রায়ণে, অথির বিজুরিয়ার চকিত চমকে, ফুলওয়ারি গায়ে বিরোহিণী বধূ ফুলেশ্বরী কাহানির অন্তরের গুমরানেই যেন শোনা যাচ্ছে সে মেঘ গর্জনে। মন কেমন করার প্রসঙ্গে লিখেছে, তুমি স্বীকার করতে বলেছ যে তোমার জন্যই আমার মন কেমন করছে, কিন্তু সে কথা কি কাগজের উপর কালির আঁচড় কেটে না লিখলে তোমাদের নজরে পড়ে না? পুরুষ জাতটাই অমনি, মেয়ে মানুষকে তারা শুধু মায়াবী বলে চিনতে শিখেছে। এটুকু জানে না যে ও জাতের বুক ফাটে তবু মুখ ফোটে না। লজ্জা কি অত সহজে ভাঙে? যার ভাঙে তার ভাঙে। আমার বাবু ভীষণ লজ্জা করে। ধরতে গেলে তোমাকে আমি ভালো করে চিনিই না। তুমি বলবে, সে কি 7 বছর ঘর করলে একসঙ্গে, কিন্তু সময়ের গজকাঠি দিয়ে কি মনকে মাপা যায়? যায় না। তা যদি যেত তাহলে কখনোই সংশয় থাকতো না তোমার মনে কেন ভোগলুর পুনর্যাত্রা উৎসবটা আটকে রয়েছে তোমার অভাবে। আরও শেষের দিকে ফুলেশ্বরী লিখেছে, চিঠি কাকে দিয়ে লেখায় সে কথা জানবার জন্য তোমার অদম্য কৌতূহল দেখছি, কিন্তু কেন বলো তো? কোন কম্পোজিটর অক্ষরগুলো সাজিয়েছে না জেনে বুঝি কোনো সাহিত্য পুস্তকের সমালোচনা করো না তুমি? কথাগুলো যে আমারই, এটা বিশ্বাস করো না কেন? যাই হোক, তোমার অদম্য কৌতূহল চরিতার্থ করতে সত্য কথাটা জানালাম এবার। পাটনার এক বাবুকে আমি রোজ দুধ যোগান দিই। বাবু পাটনা মেডিকেল কলেজের ছাত্র। তোমার মতো দিব্যি পুরুষ্টু একজোড়া নধর গোঁফ আছে। সেই বাবুই লিখে দেন চিঠি। এবার হলো তো? যেন এক অদ্ভুত নেশার ভূত চেপেছে কৃষাণুর ঘাড়ে। ফুলেশ্বরী আর রামনন্দনের প্রেমকুজনের আড়ালে সে নেমে পড়েছে নেশা ধরা এক মজার খেলায়। ওর সবচেয়ে মজা লাগতো এই কথাটা ভাবতে যে ওই লিপিকারের সঙ্গে তার পরিচয় নেই, হবেও না কোনো দিন। ও জানে না সে দেখতে কেমন, কি করে, কি ভাবে। মনে মনে কৃষাণু মেয়েটির পোর্ট্রেট আঁকত নিত্য নতুন রঙে। ভাবত সেও উদ্গ্রীব হয়ে থাকে কবে আসবে ফুলেশ্বরী আঁচলের তলায় চিঠির পসরা লুকিয়ে নিয়ে। নিশ্চয়ই স্কুলে পড়া দোলাহিত বেনি কিশোরী সে নয়। তার ভাষার গুরুত্বেই সে সিদ্ধান্তের স্বাক্ষর। হাতে লেখাটা গোটা গোটা, মুক্তোর মতো ঝরঝরে। একটু যেন বামাগতি আছে তাতে, অর্থাৎ বাঁয়ে হেলানো হরফগুলো। নিঃসন্দেহে ওর মন পরিণতি লাভ করেছে। শুধু রবীন্দ্রনাথের শ্যামগম্ভীর সরসী নয়, মেঘদূতের পুষ্কর বংশের কুলতিলক বলেও বর্ণনা করা হয়েছে কালবৈশাখীর মেঘকে। এক গাদা বই খাতায় ইনস্ট্রুমেন্ট বক্স বুকে চেপে যে মেয়ে 10টা বেলায় দোরের পাশে দাঁড়িয়ে থাকে কখন আসবে স্কুলের বাস, তার কলম অন্তত এখনো কথা বলতে শেখেনি। মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। কিন্তু তাই বলে কৈশোর অতীত নয় ওর। বয়ঃসন্ধির উচ্ছলতাকে একেবারে অতিক্রম করে ও যদি পরিপূর্ণ পরিণত মনা হতো তাহলে কখনোই লিখতে পারত না পাটনা মেডিকেল কলেজের এক গুম্ফ গৌরবদিক্ত দুগ্ধপোষ্য বাবুকে দিয়ে ফুলেশ্বরী তার বরকে চিঠি লেখায়। এটুকু কৌতুক করবার আর এটুকু লিখে মজা দেখবার মতো ছেলে মানুষই তার আজও ঘটেনি। আচ্ছা, মেয়েটি কি বিবাহিত? সে কি কৃষাণুকে নিয়ে খেলাচ্ছে? ওর চিঠি নিয়ে সদ্য বিবাহিত একটি বাঙালি বরবধূ কি হাসতে হাসতে ওর গায়ে লুটিয়ে পড়ে? কান দুটো গরম হয়ে উঠেছিল বেচারির। কৃষাণুর কি আরও সংযত হওয়া উচিত? কিন্তু না, কৃষাণু সংযত হতে পারেনি। কেমন যেন নেশা ধরে গিয়েছিল। সবচেয়ে বড় আকর্ষণ বোধ করত অপরিচিতার অজ্ঞাত পরিচয়ের জন্যেই। যার সঙ্গে ওর লিপি বন্ধুত্ব হতে চলেছে তাকে সে চেনে না, সেও ওকে চেনে না। এই অপরিচয়ের আকর্ষণীয় ওকে সবচেয়ে বেশি করে টানত। ছেলেবেলায় মতির মায়ের মুখে শোনা ভূতের গল্পগুলো যেমন নেশা ধরাতো, এও যেন অনেকটা তাই। রাক্ষসগুলোকে সে দু চক্ষে দেখতে পারত না, তবু রাজপুত্র রাজকন্যার নিরামিষ গল্পগুলো জমত না যতক্ষণ না হাউমাউ খাউ রাক্ষসটা এসে হাজির হতো মতির মা বর্ণিত তার সমস্ত ভয়াবহতা নিয়ে। কেমন যেন নেশা ধরে যেত, হাড়ের মধ্যে শিরশির করত ভয়ে। সেই শিশিরানির মধ্যে অদ্ভুত রকমের একটা সুখানুভূতিও মেশানো ছিল যেন। এই অজানিতার সঙ্গে নলচি আড়াল দেওয়া প্রেমপত্রের আদান প্রদান ছিল তেমনই একটা শিরশিরানির নেশা। আরও একটা কথা, আর সেটাই সবচেয়ে বড় কথা,
এই মেয়েটির নগ্ন মূর্তি একবারের জন্য ফুটে ওঠেনি ওর মনের ক্যানভাসে। অকাজের অবসরে ও মনে মনে অসংখ্য চিত্র এঁকেছে মেয়েটির নানান পোজে। একটাও নুড স্টাডি নয়, কিন্তু চোখ বুজে যে মেয়েটিকে দেখতে পেত সে যেন রক্তমাংসের গড়া নয়, সে যেন একটা আইডিয়া, একটি তন্বী তরুণীর দেহের আভাস নিয়ে রূপায়িত হয়েছে। সে যেন পুরোপুরি একটা নারী দেহের স্থূলতার মধ্যে আবদ্ধ নয়, তার যেন শেপ আছে কিন্তু ম্যাম নেই। সূর্যোদয়ের আগে যে ঠান্ডা মিঠে মিঠে একটা হাওয়া বয়, তেমনি হাওয়া দিয়ে যেন সে তৈরি, পাখির পলকের মতো হালকা, স্বচ্ছতোয়া নদীর মতো নির্মল। টেবিলের উপর চিঠির প্যাড টেনে নিয়ে যখন সে ফুলেশ্বরীর বকলমে মন উজাড় করে দেয়, তখন ওর সদ্য স্নাত দু এক গোছা চুল কাঁধের উপর দিয়ে উঁকি মেরে দেখে সে কি লিখছে। ধূপছায়া রঙের একখানি ঢাকাই শাড়ি পরেছে সে, কপালে স্নানের পর দিয়েছে সিঁদুরের টিপ। যতবার চোখ বুজে কল্পনা করেছে, ততবারই ওর অদেখা মানুষই ওই একই সাজে এসে দাঁড়িয়েছে তার সামনে। ওই ধূপছায়া রঙের শাড়ি, পায়ে আলতা, কপালে কুমকুমের নয় সিঁদুরের টিপ। গৃহস্থালীর নানান কাজে ব্যস্ত মেয়েটিকে সে দেখেছে মনে মনে। আর আশ্চর্য, কৃষাণুর নির্জ্ঞান লোকে সে গোপনচারে দুঃশাসন দেখায়নি একবারও ওর আঁচল ছোঁয়া দুঃসাহস। কৃষাণু জবাবে শেষ দিকে লিখল, ফুলেশ্বরী, তুমি আমাকে ভুল বুঝেছ। কালির আঁচড়ে কাগজের উপর না লিখলে তোমার হৃদয় নিংড়ানো কথাটা বুঝতে পারবো না, এ কথাটা ভাবলে কেন? আমি কি জানি না কত ভালোবাসো তুমি আমাকে? তবু এইখানেই তো থাকে প্রেমের রহস্য। জানা কথা আবার শোনবার জন্য প্রেমিকের পাশে নিত্য আকুলে। ওই একটা কথাই মানুষ যুগে যুগে বলেছে, কালে কালে শুনেছে। আমি তো বিরহ জর্জরিত সামান্য রামনন্দন। নীলিমাহীন আকাশে ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিততত্ত্ব নিয়ে একদিন কবিত্বহীন স্বয়ং বিধাতাকেও হয়তো প্রলয় সন্ধ্যায় বলতে হবে ওই কথা দুটি। বলবেন, বলো তুমি সুন্দর, বলবেন, বলো আমি ভালোবাসি। তোমাকে পুরোপুরি পাইনি ফুলেশ্বরী, নাই বা পেলেম। একটু ছোঁয়া নিয়ে যাক না আমার অলস বেলা কেটে। আজ শুধু অনুভব লাগছে তোমার কাপড়ের রঙের আভাস, পাশ দিয়ে চলে যাওয়ার হাওয়া, চেয়ে দেখবার বাণী, ভালোবাসার ছন্দ। অচেনার লজ্জা, অত সহজে কি এড়িয়ে যেতে দেব তোমায়? অচেনা বলেই তো আমার জোর বেশি, দাবি অমোঘ। 7 বছর ঘর করেও আমি তোমার কাছে অচেনা, কিন্তু 3টে চিঠির আদান প্রদানেই তোমার উপর জন্মেছে আমার অপরিচয়ের দূরতিক্রম্য দাবি। সেই দাবির জোরেই বলবো, রে অচেনা, মোর মুষ্টি ছাড়াবে কি করে যতক্ষণ চিনি নাই তোরে? ধরা তুমি পড়ে গেছো ফুলেশ্বরী, এ মুঠির কবল থেকে তোমার আর উদ্ধার নেই। স্বীকার না করে পালাবে কি করে? ঘোর যামিনী আর অথির বিজুলিয়া চমক বলেই শরমে সংযত করেছ কলমকে, কিন্তু আমি তো জানি ওর পরের চরণটাই বর্ষার দ্রিমি দ্রিমি বলে সেদিন সারা রাত তোমার অন্তরে অনুরণিত হয়েছিল। বড় বাজে কথা লিখছি নয়, কিন্তু আমার তো সংকোচের কারণ নেই। আমার হৃদয়ের এই অহৈতুকী উচ্ছ্বাস তো বিহারী বিরোহিণী কোনো সুচরিতাকে সুচিস্মিতা করে তুলবে না। আমার এই চিঠি পাঠ করবেন শুষ্ক গৌরবদীপ্ত পাটনা মেডিকেল কলেজে জনৈক দুগ্ধপোষ্য ছাত্র। তাই আমার তরফে আর লজ্জা কি? পত্র শেষে গাইতে ইচ্ছে করছে, এবার অবগুণ্ঠন খোলো। চিঠিখানা ডাকবাক্সে ফেলে পর্যন্ত কৃষাণুর মন এক রীতিমতো পাগলামির নেশায় মেতে আছে। কোনো কাজে মন বসে না। ইউনিভার্সিটি অবশ্য বন্ধ, কিন্তু ন্যাশনাল লাইব্রেরি খোলা আছে। ছুটিতে একটু পড়াশুনো করবে বলে মনে করেছিল, ভালোই লাগে না। ক্রাইম নভেল পড়ার দিকে ঝোঁক ছিল ওর। অপরাধ বিজ্ঞানের উত্তেজক বইগুলো বাঁধতে পারে না ওর মনকে। সন্ধেবেলা ঘণ্টাখানেক পড়িয়ে আসে ইলাকে, কিন্তু মনটা পড়ে থাকে মেসের দেওয়ালে আটকানো কাঠের বাক্সটায়। দৈনিক ডাকপিয়নে সাড়া পেলে হুমড়ি খেয়ে পড়ে। রামনন্দনের নজর এড়িয়ে চিঠিখানা প্রথমেই তাকে হস্তগত করতে হবে। অবশেষে এলো জবাব, নীল রঙের সুদৃশ্য লম্বাটে খাম।
উপরে গোটা গোটা হরফে রামনন্দন কাহারের নাম লেখা। খামটা খুলে ফেলতেই বেরিয়ে পড়ল যে চিঠিখানি, তাতে এবার আর শ্রীচরণ ও কমলেশু পাঠ নেই। লেখা ছিল, অপরিচিতেষু, আপনার নাম ঠিকানা জানা না থাকায় বাধ্য হয়ে খামের উপরে রামনন্দনের নাম লিখতে হলো। এই চিঠি রামনন্দনকে লিখছি না ফুলেশ্বরী, লিখছি আপনাকে আমি। আপনি আমাকে রীতিমতো বিপদে ফেলেছেন। রামনন্দনকে আপনি কিভাবে ঠান্ডা করছেন জানি না, কিন্তু আমার অবস্থা শোচনীয়। আমার 6 পৃষ্ঠাব্যাপী চিঠিখানি আঁচলের তলায় লুকিয়ে ফুলেশ্বরী এসে যখন বসল আমার ঘরের চৌকাঠের উপর, তখনও বিপদের গুরুত্বটা আমি ঠিক বুঝতে পারিনি। বুঝলাম একটু পরে, যখন চিঠি নির্গলিতার্থ বুঝিয়ে দিতে আমার আধ মিনিটও সময় লাগল না। থামতেই বলল, আর কিয়া লিখা? সঙ্গত প্রশ্ন। যে চিঠি পড়তে 10 মিনিট লাগে, যে চিঠির বক্তব্য 6 পৃষ্ঠার বিশাল পরিসরেও শেষ না হয়ে উপচে পড়ে মার্জিনে, সেই চিঠির বক্তব্য কি অত শীঘ্র শেষ হতে পারে? আপনাদের ছাত্রাবাস সম্বন্ধে আমার বিন্দুমাত্র ধারণা নেই। জানি না কী পরিবেশে রামনন্দন পড়ে আছে। তবু কলকাতার ছাত্রাবাসে একজন ভৃত্যের জীবনযাত্রা আমাকে কল্পনা করতে হয়। মনে মনে বুনে চলি কাহিনীর জাল, বলে গেলাম মুখে মুখে। সকালে উঠে বাবুদের চা করতে হয়, দোকান থেকে এনে দিতে হয় ডিম, টোস্ট, বিস্কিট। তারপর বাজার যাওয়া, 9:30টার মধ্যেই রান্না শেষ। ডাইনিং হলে ঘণ্টা পড়ে, হুড়মুড় করে সবাই ছুটে যায় সেখানে। সারি সারি টেবিল পাতা, ব্রাহ্মণ পাচক পরিবেশন করে যায়। রামনন্দন যোগান দেয় জল, নুন, লেবু। তারপর 10টা বাজিয়ে কি বাজি না ঘরে ঘরে তালা পড়ে যায়। ছাত্রের দল ঊর্ধ্বশ্বাসে ছোটে পার্সেন্টেজ রাখতে। 2-1টি ঘরের রুদ্ধদ্বারে অবশ্য তখন বসে তেতাসের আড্ডা। পার্সেন্টেজ রাখবার জন্য তাদের পরিশ্রম করতে হয় না, প্রক্সির বকলম ব্যবস্থা আছে। রামনন্দন এইসব বাপে সুপুত্রদের খিদমত করতে লেগে যায় তখন। বারে বারে ডাবল হাফ চা আনে, সিগারেট আনে, টাকার ভাঙানি এনে দেয়। তারপর বেলা গড়িয়ে আসে, বাঁকা হয়ে ঘরে ঢোকে রোদ্দুর। এক এক করে ফিরে আসে কর্মক্লান্ত ছেলের দল। ঘরে ঘরে ডাবল লক তালা খোলার আওয়াজ শোনা যায়। 1-2টি করে বাতি জ্বলে ওঠে ঘরে। আবার আসে সান্ধ্য ও চা খাবার। রামনন্দন তখন পাচক ব্রাহ্মণকে রান্নাঘরে যোগান দিতে ব্যস্ত। গুনগুন করে শব্দ ওঠে পড়ুয়া ছেলেদের ঘর থেকে। খাওয়া দাওয়া মিটতে সেই যার নাম রাত 11টা। তখন ফুলেশ্বরী নয়নের মণি নয়ন দুটি মুদবার অবসর পায়। যদি না নাইট শোয়ের আকর্ষণে পড়া কোনো বাবুর খাওয়া বাকি থাকে, তা থাকলে তাকে জেগে থাকতে হয়। সুপারিনটেন্ডেন্ট চোখ এড়িয়ে মধ্যরাত্রে তাকে খুলে দিতে হবে ছোট উইকেট গেটের তালা। একটি অতঞ্জ নিরক্ষর ভৃত্যের সামনে মাথা নিচু করে উইকেট গেটের ফাঁক দিয়ে ভিতরে আসেন রাত্রিচরবাবু। জানি না আপনাদের ছাত্রাবাসে রামনন্দনের জীবনযাত্রার ছবিটা ঠিকমতো আঁকতে পেরেছি কি না। আপনাদের ছাত্রাবাসের সঙ্গে না মিললেও আমি জানি আমার বর্ণনা সত্য। মহর্ষি নারদের উপদেশ অনুযায়ী রামনন্দনের এ কর্মস্থল অযোধ্যার চেয়েও সত্যি। এতেই কাজ হয়েছিল। আমার শ্রোতা সুরমা আঁকা কালো কাজল চোখ দুটিতে ভরে উঠেছিল স্বাতীর মুক্তাবিন্দু। দুধের ঘটিটা তুলে নিয়ে চোখে আঁচল দিয়ে ফুলেশ্বরী খুশি হয়ে ঘরে ফিরেছিল ফুলওয়ারি গাঁয়ে। রামনন্দনের একটা প্রশ্নের জবাব, ফুলওয়ারি গায়ে ত্রিসীমানায় কোনো বাঙালি মহিলা নেই যার কাছে চিঠি লেখাতে পারে ফুলেশ্বরী। বরং কলকাতার মেসে অনেক ছাত্র আছে যার শরণাপন্ন হওয়ার সম্ভাবনা আছে রামনন্দনের। খামের উপর ভবিষ্যতে রামনন্দনের নাম না লিখতে হলে শুধু নিশ্চিন্ত নয়, খুশি হতাম। এতে চিঠিখানা শেষ করে স্তম্ভিত হয়ে গিয়েছিল কৃষাণু। দুরন্ত কৌতূহলে জানতে চেয়েছিল কেই নারী। ওদের 2 কামরা নোনা ধরা মেজবাড়ির সঙ্গে তার বর্ণিত ছাত্রাবাসে তিলমাত্র মিল নেই। রামনন্দনের কল্পিত জীবনযাত্রা আগা গোড়াই ভুল। লিপিকারের ধারণা এটা একটা প্রকাণ্ড ছাত্রাবাস, ধনীপুত্রদের একটা জবরদস্ত আস্তানা। কিন্তু কি নিখুঁত ছবি সে এঁকেছে এমন একটি ছাত্রাবাসের। কোনো স্ত্রীলোকের কলমে কেমন করে সম্ভব হয় একটি হোস্টেলের এমন পুঙ্খানুপুঙ্খ চিত্রায়ন? সেই ছাত্রাবাসের ছেলেরা কলেজ থেকে ফিরে ঘরের যে তালা খোলে, সেগুলি 2 সিটের ঘরের ডবল লক নিয়মে আটকানো।
সেখানে যে ছাত্র নাইটশোর আকর্ষণে পড়ে তাকে ঢুকতে হয় উইকেট গেটের ভিতর দিয়ে মাথা নিচু করে। এগুলো কেমন করে জানল? সেখানে রুদ্ধদ্বার কক্ষে যখন ক্লাস পালানো ছেলের দল বসে তিতাসের আড্ডায়, তখন ভৃত্যকে সরবরাহ করতে হয় শুধু চা নয়, ডবল হাফ চা। আর সবচেয়ে আশ্চর্যের কথা, চা সিগারেটে শেষ হয়নি ও অধ্যায়। বলা হয়েছে ডাক পড়ে ভৃত্যের টাকার ভাঙানি সরবরাহ করতে। মাঝে মাঝে রেজগির অভাবে তিতাসের আড্ডায় যে বিড়ম্বনার সৃষ্টি হয়, এ কথা কোনো স্ত্রীলোকের বর্ণনায় আসে কি করে? অথচ স্ত্রীলোক না হলে ফুলেশ্বরী বা কেমন করে লেখাতে যাবে চিঠি? তবে কি ওর অনুমানই সত্য? ভদ্রমহিলা বিবাহিত, স্বামী স্ত্রী মিলে যুক্তি করে লেখে চিঠি কৌতুক করতে। হস্তাক্ষরটা মহিলার, কিন্তু তার পিছনে কি রয়েছে তার স্বামীর ছাত্র জীবনের অভিজ্ঞতা? অ্যানালিটিক্যাল মন কৃষাণুর। ছেলে বয়সে গোয়েন্দা হওয়াই ছিল ওর জীবনের স্বপ্ন। সব জিনিস ও খুঁটিয়ে দেখে বিচার করে। চিঠিখানা নিয়ে ও বিশ্লেষণ করতে বসল। দীর্ঘ সমীক্ষণান্তে সিগারেটের শেষ টান দিয়ে ও আপন মনেই বলল, মেয়েটি কুমারী, ধনির দুলালি, সম্ভবত ব্রাহ্মণ কন্যা। আপনি আমি উপস্থিত থাকলে নিশ্চয়ই প্রশ্ন করতাম, কি করে বুঝলে? নির্জন ঘরে এই সঙ্গত প্রশ্নটা কেউ ওকে করল না। তবু সন্দেহবাতিক মনের পূর্বপক্ষকে জবাবদিহি করতে বসল কৃষাণু। ব্যাখ্যা করে দেখালো ও সিদ্ধান্তের পক্ষে যুক্তি। কৃষাণু লক্ষ্য করেছে গত চিঠিতে সে একটু অতিরিক্ত উচ্ছ্বাসপ্রবণ হয়ে পড়েছিল। শেষের কবিতা আর শ্যামলী থেকে অনেক কিছু তুলে ধরেছিল। স্পষ্ট ইঙ্গিত ছিল অপরিচিতার প্রতি একটা অন্ধ অনুরাগের। এই চিঠিখানায় সে কথার কোনো জবাব নেই। অচেনা প্রসঙ্গে ও এবার অদ্ভুতভাবে নীরব। কেন? যদি ওরা স্বামী স্ত্রী মিলে ওকে উত্তেজিত করে একটা মজা দেখার লোভে এটা করত, তাহলে ওর উচ্ছ্বাসের অগ্নিতে এই সুযোগে নিশ্চয়ই নতুন সমেধি নিক্ষেপ করত ওরা। তা কিন্তু করা হয়নি। লিপিকার ও বিষয়ে একেবারেই নিশ্চুপ। বরং এর আগের চিঠিখানায় कैसे गंगाए हरि विने दिन ও রাতিয়া, পূর্ববর্তী চরণটির আমেজ ছিল, যেন ওই চরণটি সে লিখতে চায়, কিন্তু শরমে বাঁধে বলবে পূর্বচরণের অথির বিজুলিয়া আর ঘোর চামিনীর বর্ণনায় মনের ইঙ্গিত জানিয়ে লজ্জা জড়িত চরণে থেমে গিয়েছিল ওর লেখনী। অথচ এবার ও পথের ত্রিসীমানায়ও সে যায়নি। কৃষাণুর মনে হলো তার একমাত্র কারণ এবার নলচের আড়াল নেই। এবার ফুলেশ্বরীর বকলমে নয়, অপরিচিতা সরাসরি তাকে সম্বোধন করেছে। তাই কিছুমাত্র প্রগল্ভতা করাও অসম্ভব হয়েছে তার পক্ষে। যদি ওরা স্বামী স্ত্রী মিলে কৌতুকের উদ্দেশ্যে লিখত, তাহলে এ সংকোচের কারণ থাকত না। বরং কৃষাণুর উচ্ছ্বাস প্রবণতার সম্পূর্ণ সদ্ব্যবহার করে হয়তো আরও এক ধাপ এগিয়ে যেত। এ থেকেই বোঝা যায় এ চিঠি লেখা হয়েছে কোনো কুমারী হাতের কম্পনে। আর কি বলেছে সে? ধনির দুলালি। পোস্ট অফিসে যে খাম পাওয়া যায় সে খামেও চিঠি লেখেনি। নীলচে লম্বাটে খামে পৃথক টিকিট এঁটেছে। চিঠির কাগজটাও দামি। ওর জীবনযাত্রার মান কাজেই যথেষ্ট উন্নত। এছাড়াও ছাত্রাবাসে যে চিত্রটি সে এঁকেছে তাতে সর্বত্রই আর্থিক সচ্ছলতার আমেজ। ছাত্রজীবন, নাইট শো, সিনেমা দেখা, ফ্লাশ খেলা, ডিম টোস্ট বিস্কিটের শ্রাদ্ধ করা ছাড়া অন্যরকমও যে হতে পারে এটা ওর ধারণা নেই। দিনে 4টে টিউশনি করে কলেজ চলে নাস্তা সেরেও যে ছেলের দল সারস্বত উপাসনা করে তাও জানে না ও ধনির কন্যা। শেষ কথা, ও বামুনির মেয়ে না। কৃষাণু নিজে ব্রাহ্মণ সন্তান বলে এ কোনো উইশফুল থিঙ্কিং নয়। এই অনুমানের পিছনে যুক্তি আছে তার। রামনন্দনের জীবনযাত্রার বর্ণনায় তাকে সযত্নে হেসেলের বাইরে রাখা হয়েছে। সে রান্নার যোগান দেয়, চা টোস্ট সরবরাহ করে মাত্র। বড়জোর জল, নুন, লেবুর পরিবেশন ভার দেওয়া চলে তাকে। হেসেলের বাকি কাজের দায়িত্ব সে ন্যস্ত করেছে পাচক ব্রাহ্মণের উপর। এ থেকেই মনে হয় সে রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। সবটা মিলিয়ে তাহলে দাঁড়ালো ও হচ্ছে রক্ষণশীল ধনবান ব্রাহ্মণ পরিবারের উচ্চশিক্ষিতা একটি অনড়া যুবতী। হঠাৎ চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠে কৃষাণু। শূন্য ঘরে আপন মনে চেঁচিয়ে ওঠে, ধূত তোর, নিকুচি করেছে। একখণ্ড কাগজে বড় বড় করে লেখে,
ফুলেশ্বরী, কে তোমার চিঠি লিখে দেন তার পূর্ণ পরিচয় যদি এবার না জানাও, তাহলে এরপর থেকে রামনন্দন অন্য লিপিকারের কাছে যাবে চিঠি লেখাতে। ইতি রামনন্দনের পক্ষে কে রায়। গোটা গোটা হরফে এই একটিমাত্র পংক্তি লিখে একটা খামে বন্দি করে নিজে হাতে ডাক বাক্সে ফেলে দিয়ে আসে কৃষাণু, খামের উপরে ফুলেশ্বরীর নাম ঠিকানা লিখে। আজ রবিবার, ভবতারণবাবুর কাজে যাওয়ার তাড়া নেই। দুপুরে একবার যেতে হবে অবশ্য অফিসে, জরুরি একটা ইনভেস্টিগেশন রিপোর্ট এসে পৌঁছবার কথা আছে 12টা নাগাদ। সকালবেলাতেই ঢিলে পায়জামা আর ড্রেসিং গাউনটা জড়িয়ে অর্ধ শয়ান হয়ে খবরের কাগজের উপর চোখ বুলোচ্ছিলেন তিনি। মনটা কিন্তু তার ঠিক খবরের কাগজে নিবদ্ধ নেই। মনে মনে অনেক কথাই ভাবছেন তিনি। কথাটা কদিন থেকেই মনে হচ্ছে, আগামী বছরই এক্সটেনশন না পেলে তাকে অবসর নিতে হবে। তারপর অবসরপ্রাপ্ত বৃদ্ধদের কর্মহীন গ্লানিকর জীবনে রেশ টেনে চলতে হবে বাকি জীবন। অর্থকৃচ্ছতা হবার নয়, সঞ্চয় যথেষ্ট করেছেন, পেনশন আর বাড়ি ভাড়া নিয়ে অনায়াসে কেটে যাওয়া উচিত অবশিষ্ট দিনগুলো। কিন্তু জীবনে সুখী হতে পারেননি তিনি, সরমাকেও সুখী করতে পারেননি। হয়তো সুখী না হতে পারার উপাদান ছিল তার নিজের রক্তের মধ্যেই। হয়তো এ প্রবৃত্তি তার সহজাত নয়। যে উত্তেজনাময় জীবনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে, তাতে উত্তেজক কোনো নেশার আশ্রয় না নিলে হয়তো জীবনে ভারসাম্য হারিয়ে ফেলতেন। মাত্রাতিরিক্ত উগ্র পানীয়ে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু শুধু মদিরা নেশাতেই তো তৃপ্ত থাকতে পারেননি। সরমা প্রথম নেশাটাকে সহ্য করলেও দ্বিতীয়টাকে সরমা স্বীকার করে নিতে পারেনি। চেঁচামেচি ঝগড়াঝাটি ছিল তার স্বভাব বিরুদ্ধ। তিল তিল করে শুকিয়ে গিয়েছে সরমা। অন্যজনের মতো আনন্দ জীবন ধারণের এক আবশ্যিক উপাদান। সেই আনন্দের প্রায়বসনে আত্মাকে নিঃশেষ করেছিল সরমা। একদিন শেষ পর্যন্ত মুক্তি দিল সত্যিই ঘোষাল সাহেবকে। সরে গেল ওর জীবন থেকে। সরমা জীবিতকালে যা অসম্ভব মনে হতো, আশ্চর্য তার আত্মদানের পর সেটা কত সহজ হয়ে গেল। বুকের একটা পাশ খালি হয়ে গেল যেন। এতদিন চেষ্টা করতে হতো সংযমের উদ্দেশ্যে, এখন আযৌবনের সাথীটির এমন নীরব প্রস্থানে স্বভাব বৈরাগ্যই স্তিমিত করে দিল তার উদ্দাম কামনাকে। বুড়ো হয়ে গেলেন যেন কদিনেই। মেয়েদের মুখ চেয়ে বুক বাঁধলেন, কিন্তু মেয়েদের ভাগ্যকে বাঁধতে পারলেন না। এবার বিবাহ দিলেন, ব্যর্থ হয়ে গেল সে মিলন। আইভির জন্য তার উৎকণ্ঠা আরও বেশি। মায়ের মৃত্যুর পর থেকেই সে কেমন যেন বদলে গেছে, যেন তার নাগাল পাওয়া যাচ্ছে না আর। সে ওর ওই ম্যাগনেটিক ফিল্ডের বাইরে সরে যাচ্ছে ক্রমশ। জোর করে কাছে টানতে চেয়েছেন, ফল কিন্তু শুভ হয়নি। আইভিকে বাঁধতে হবেই এই সিদ্ধান্তে এসেছেন ক্রমে, না হলে মহাশূন্যের নেপথ্যে হারিয়ে যাবে মেয়েটি। আজ সকালের ডাকে এ বিষয়ে একটা চিঠি পেয়েই চঞ্চল হয়ে আছে মনটা। ইভা এসে দাঁড়ায়, তার হাতে একটা প্লেটে কিছু মিছরি দেওয়া ছানা আর ভিজে মুগ আর 1 গ্লাস ওভালটিন। সকালবেলা এগুলিতে নিত্য বরাদ্দ। স্নান সেরে এসেছে ইভা। ভবতারণবাবু জানেন শুধু স্নান নয়, পূজাও সেরে এসেছে মেয়েটি। গোপন করবার চেষ্টা করলেও তার অনুসন্ধিৎসু গোয়েন্দার চোখে ফাঁকি দিতে পারেনি ইভা। ভবতারণবাবু সংবাদ দেখেন অতি প্রত্যুষে স্নানান্তে রুদ্ধদ্বার কক্ষে ইভা ঘণ্টাখানেক পুজো আর্চা করে। আপত্তি করেননি। মানুষ মাত্রেই পারিপার্শ্বিকের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে। ইভা লাইব্রেরি করেছে, কুকুর পুষেছে, এক গাদা পায়রা এনে রেখেছে ছাদের জ্বালতি দেওয়া ঘরে। বাগানের দিকে মনোযোগ দিয়েছে, কিছুই নজর এড়ায়নি তার। তাই সরমার মতো একদিন পুজোর ঘরেও যে ঢুকতে হবে ইভাকে, এটা শতসিদ্ধের মতোই জেনে রেখেছিলেন ঘোষাল সাহেব। খাবারের প্লেট আর ওভালটিনে গ্লাসটা নামিয়ে রেখে ইভা চলে যাচ্ছিল। তাকে ফিরে ডাকলেন। ইভা নীরবে এসে দাঁড়ায় ওর ইজি চেয়ারের পিছনে। সামনে এসে এই চেয়ারটাতে বস, কথা আছে। ইভা এসে বসে চেয়ারটায়, জিজ্ঞাসু নেত্রে তাকায়। কানপুর থেকে চৌধুরী সাহেব চিঠি দিয়েছেন, আইভিকে তিনি দেখতে চান। ইভা একটু ইতস্তত করে বলে, তুমি কি সত্যিই ওর বিয়ে দেবে বাবা?
সত্যি বিয়ে দেব না তো এত দূর এগোলাম কেন রে? চৌধুরী সাহেব একেবারে বিলিতি কেতার মানুষ, কানপুরে বিরাট ট্যানারির মালিক। সবই পাবে ওর ওই দুই ছেলেই। ছেলেটি লেখাপড়াও শিখেছে, সব দিক থেকেই পাত্রটি বাঞ্ছনীয়। ওরা নাকি আমাদের চেয়েও উগ্র সাহেব। আইভির সঙ্গে বেশ মিলবে, বুঝলি? না না, আমি বলছিলাম, আইভি তো এখনও একেবারে ছেলে মানুষ বাবা। ও আমার চেয়েও 2 বছরের ছোট। তাহলে ওর বয়স হলো। বাধা দিয়ে ভবতারণ বলেন, অত হিসাবের দরকার নেই। আইভির এখন যে বয়স, সেই বয়সে তুই তোর মায়ের কোল থেকে নেমে হাঁটতে শিখছিস। কিন্তু সে আজ 2 যুগ আগেকার কথা বাবা। তা হোক, আমি চাই অল্প বয়সী আইভির বিয়ে দিতে, ওকে সংসারের মধ্যে বেঁধে ফেলতে। ওর মনের মধ্যে একটা ঘূর্ণি আছে জানিস, ও উচ্ছৃঙ্খল হয়ে উঠছে ক্রমশ। অনেক কিছু আমার কানে আসে, আমি ঠিক সাহস পাচ্ছি না রে। মায়ের স্বভাব তো পায়নি আইভি, সে বরং। তারপর অনেকক্ষণ কি ভেবে বললেন, আমার ছেলে নেই, তুই আমার ছেলে, তাই তোর সঙ্গেই আমাকে খোলাখুলি আলোচনা করতে হবে। আমার মনে হয় আইভিকে যদি এখনই সংসারের মধ্যে বেঁধে ফেলা না হয়, তাহলে ও বিপথে চলে যেতে পারে। একটু চুপ করে থেকে বলেন, তুই জবাব দিলি না যে? সংকোচে ঝেড়ে ফেলে ইভা বলে, কিন্তু বিয়ে দিলেই ওর মন বদলে যাবে, এটাই বা ধরে নিচ্ছ কেন বাবা? এটা যদি ওর স্বভাবই হয়, তাহলে বিয়ের পরেও তো এ স্বভাবটা নাও বদলাতে পারে। ভবতারণবাবু জোর দিয়ে বলেন, না না, না বদলাবার তো কোনো কারণ নেই। অপরাধ বিজ্ঞানে বলে, মানুষের মনে সঞ্চিত উত্তাপ কোনো পথে যদি বহিস্ফুরণের পথ পায়, তাহলেই তার অপরাধ স্পৃহা স্তিমিত হয়ে আসে। বিবাহ আইভির কাছে সেই সেফটি ভ্যালভ। ওর মন এখন নিরবলম্ব বলেই এমন পল্লবগ্রাহী। নিজের ঘর, নিজের স্বামী, নিজের সন্তান পেলে ওর সেই ভাসমান মন নোঙর ফেলবে নিশ্চিত। ইভা বলে, অপরাধ বিজ্ঞান পদার্থ রসায়নের মতো এক্স্যাক্ট সায়েন্স নয় বাবা, ওর অনেকটাই অনুমানের উপর নির্ভর করে তৈরি করা। ভবতারণবাবু একটু বিরক্ত হয়ে যেন বলেন, এ কথা কেন বলছিস মা? ইভা লক্ষ্য করে ওর বিরক্তি, মাথা নিচু করে বলে, আমার শ্বশুরও হয়তো তোমার এই যুক্তির বশবর্তী হয়ে একটা ভুল করেছিলেন একদিন। স্তব্ধ হয়ে যান ভবতারণ ঘোষাল। মনে পড়ে যায় তার, হ্যাঁ, তার বৈবাহিক একদিন স্বীকার করেছিলেন এ কথা। থিয়েটার, শিকার আর খেলার মাঠ থেকে বারমুখে পুত্রকে ঘরমুখো করবার শুভ উদ্দেশ্য নিয়ে পুত্রবধূকে বরণ করে তুলেছিলেন ঘরে। তার আন্তরিক বিশ্বাস ছিল বউ পেলে ছেলের মন ফিরবে। তা কিন্তু ফেরেনি। একটা দীর্ঘশ্বাস পরে প্রবীণ ঘোষাল সাহেবের। বলেন, তাহলে তুই কি করতে বলিস মা? বাবা, আমি বলি তুমি বিয়ে দাও আইভির, এখনই দাও, কিন্তু বড়লোকের একমাত্র ছেলের সঙ্গে দিও না। মধ্যবিত্ত ঘরের কোনো হৃদয়বান ছেলের সঙ্গে দাও। একটু চমকে ওঠেন ভবতারণবাবু। কেন? আইভির বিয়েতে তো তুমি খরচ করবেই। মধ্যবিত্ত কিংবা গরিব ঘরের কোনো সুপাত্রের সঙ্গে যদি বিয়ে দাও বাবা, তবু খাওয়া পড়ার কষ্ট হওয়ার কথা নয় ওর। শ্বশুরের সম্পত্তি না থাকলেও পৈতৃক উত্তরাধিকারী সচ্ছলভাবে সংসার চালাতে পারবে আইভি। তাছাড়া শিক্ষিত মধ্যবিত্ত সন্তান কিছু না কিছু তো রোজগার করবেই। এরকম পরিবারেই ওর মন বদলাতে পারে। অপর্যাপ্ত অর্থ যদি ওর হাতে থাকে, তাহলে আইভির চরিত্রের পরিবর্তন হওয়া কঠিন বাবা। অর্থই থাকবে, কিন্তু সংসার হবে অনর্থ। চমৎকৃত হয়ে যান ভবতারণ। কি চমৎকার বিশ্লেষণ করল ইভা। ওর প্রত্যেকটি কথা সূর্যোদয়ের মতো সত্য। অপর্যাপ্ত অর্থ আইভির জীবনে শুধু অভিশাপই আনবে। পরিমিত অর্থ উপার্জনে সীমিত চৌহদ্দিতে ওর মন সংযত হতে বাধ্য হবে। উচ্ছৃঙ্খলতা অর্থপ্রাচুর্যের অনিবার্য অনুচর। অনেকক্ষণ পরে ভবতারণ বলেন, কৃষাণু ছেলেটিকে তোর কেমন লাগে? চোখ বুজে বুজে প্রশ্নটা সিগারেটের একটা রিংয়ের মতোই বাতাসে ছেড়ে দিয়েছেন ভবতারণ।
না হলে ওর সন্ধানে গোয়েন্দার চোখে ধরা পড়ত নিশ্চয়ই এ প্রশ্নে ইভার প্রতিক্রিয়া। একটু সামলে নিয়ে ইভা বলে, এ কথা কেন বাবা? তেমনি মুদিত নেত্রেই ভবতারণ বলেন, ওদের অধ্যাপক ভবেশ দত্তর সঙ্গে আমার আলাপ আছে। তার কাছ থেকেই শুনেছি ছেলেটি খুবই ভালো। বাপ্পা নেই, বলতে গেলে তিনকুলে কেউই নেই। পড়াশুনোই একটি রত্ন, ফার্স্ট ক্লাস পাবেই। কম্পিটিটিভ পরীক্ষা দেবার ইচ্ছা রাখে। এদিকে খুবই বিনয়ী, খুবই লাজুক, মিষ্টি স্বভাবের, আজকালকার ছেলেদের মতো নয়। ভবেশ বলছিল ওনাকে সহপাঠিনী মেয়েদের মুখের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলতে পারে না। অধ্যাপক ভবেশ দত্তের সার্টিফিকেট ছাড়াও এ কথা জানতে বাকি নেই ইভার। সে শুধু বলে, বাবা তুমি কি ওর সঙ্গে আইভির বিয়ের কথা ভাবছ? এতদিন ভাবিনি মা, আজ তুই মধ্যবিত্ত ঘরের সচ্চরিত্র ছেলের কথা বললি কি না, তাই মনে হলো। কিন্তু বাবা, ওর তো কোনো রোজগার নেই। এখন নেই, দুদিন পরে হবে। যাতে হয় সে ব্যবস্থা আমিই করতে পারি। হয়তো তার প্রয়োজন হবে না। ভাইভাবস্থিতি না আটকালে ও নিজেই কোনো কম্পিটিটিভ সার্ভিস সিলেকশন পাবে। তাছাড়া ভেবে দেখ, যেহেতু ওর তিন কুলে কেউ নেই, তাই হয়তো ও আমার এখানে এসে থাকবে। বুড়ো বয়সে তো সেটাও আমার মস্ত বড় একটা অবলম্বন মা। ইভা জবাব দিতে পারে না। কৃষাণু এসে এই বাড়িতে থাকবে, আইভির সঙ্গে বিয়ে হবে তার। কিন্তু উচ্ছল প্রকৃতির আইভি কি পারবে ওই ভাবুক লাজুক শিল্পী মানুষটার মনকে কানায় কানায় ভরিয়ে তুলতে? যদি না পারে, যদি পল্লবগ্রাহী আইভির সন্ধান না পায় ওর মনের গভীরতম অন্ধকারে লুকোনো মণিমুক্তার, যদি সে অতৃপ্ত ক্ষুধার্ত মানুষটা কোনো নির্জন রাত্রির আবছা আলো এসে দাঁড়ায় ইভার সামনে, যদি দাবি করে তার তৃষ্ণার পানীয়, তাকায় সেদিন সন্ধ্যার মতো অদ্ভুত দৃষ্টিতে, তখন কি পারবে ইভা ছুটে পালিয়ে যেতে? আর পালাবে কোথায়? কৃষাণু যে তখন এ বাড়ির বাসিন্দা। জবাব দিলি না যে মা? ইভা কোনো ক্রমে বললে, ঘর জামাই বাবা? না না, ঘর জামাই কেন? সাপোজ হি টেক্স ওয়ান অফ মাই ফ্ল্যাটস, পাশাপাশি বাড়িতে থাকবে। তার আত্মমর্যাদায় যদি লাগে ভাড়াও নেব আমি। আমার তো ছেলে নেই, রিটায়ার্ড লাইফে জামাইদের উপরেই তো খানিকটা নির্ভর করতে হবে। ইভার মনে পড়ে বড় জামাইয়ের উপরে ভরসা করতে পারছেন না বলেই এমন একটা ব্যবস্থার কথা ভাবছেন ভবতারণবাবু। আবার কিছুটা চুপচাপ। নীরবতা ভেঙে ভবতারণবাবুই আবার বলেন, তুই আমার প্রথম প্রশ্নটার জবাব এড়িয়ে গিয়েছিলি মা। কোন প্রশ্নটা বাবা? কৃষাণুকে তোর কেমন লাগে? হঠাৎ ওভালটিনে গ্লাসটার দিকে নজর পড়ে ইভার। বলে, ওই যা, ওভালটিনটা তুমি এখনো খাওনি? জুড়িয়ে জল হয়ে গেল বোধ হয়। গ্লাসটা তুলে দেয় বাপের হাতে। তাতে চুমুক দিয়ে ভবতারণ বলেন, ডাইভারসন্স ফর আ সেকেন্ড টাইম, সো ইউ ডিসঅ্যাপ্রুভ। কি বাবা? ওই পাত্র হিসেবে কৃষাণুকে। প্রশ্নটা দ্বিতীয়বার এড়িয়ে গেলি কি না? ইভা লক্ষ্য করে এবার পূর্ণ দৃষ্টিতে ঘোষাল সাহেব তাকিয়ে আছেন তার দিকে। সন্ধানী গোয়েন্দা বাপের এই তীক্ষ্ণ দৃষ্টিকে সে চেনে। পাছে ওর মনের কোনো অজ্ঞাত রহস্যকে টেনে বার করে আনেন, তাই তাড়াতাড়ি জোর দিয়ে বলে ওঠে, না 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 বাবা, ডিসঅ্যাপ্রুভ করবো কেন? কৃষাণুবাবু তো চমৎকার লোক। আমার সঙ্গে আলাপ হয়েছে, অনেক কথাও হয়েছে নানান বিষয়ে। আমার তো খুবই ভালো লাগে ওকে। আরও কিছু হয়তো এক নাগাড়ে বলে যেত সে, কিন্তু বাপের মুখের দিকে তাকিয়ে থেমে গেল। বর্মা চুরুটটা ধরা আছে দাঁতে, এক হাতে দেশলাই, অপর হাতে কাঠি। তীব্র অভিনিবেশের সঙ্গে তাকিয়ে আছেন ভবতারণবাবু। শুনছেন কৃষাণুর পক্ষে ইভার সওয়াল। ভিতরে ভিতরে ঘেমে উঠেছে ইভা, মাঝখানে থেমে যায় সে। বর্মা চুরুটটা নিপুণভাবে ধরিয়ে ধীরে সুস্থে ভবতারণবাবু বলেন, কৃষাণুর সঙ্গে তোর কী ধরনের আলাপ হয়েছে? প্রশ্নটার তাৎপর্য বুঝতে পারে না ইভা। বাপের সন্ধানী দৃষ্টিকে সে ভয় করে। উনি কি কিছু বুঝতে পেরেছেন? সন্দেহ করেছেন কি কিছু?
সে প্রতিপ্রশ্ন করে একটা। কী ধরনের আলাপ মানে? কি বলতে চাইছো? I mean, is he a mere acquaintance of yours? Or a friend already? জবাবটা কিভাবে দেওয়া যায় বুঝে উঠতে পারে না, তাই বলে, এই কথা কেন জিজ্ঞাসা করছো বাবা? না না, তুই বলছিলি না যে ওর সঙ্গে অনেক আলাপ হয়েছে তোর, তাই ভাবছিলাম তোর পক্ষে প্রশ্নটা উত্থাপন করা চলে কি না। আই মিন, কৃষাণু এখন বিয়ে করতে ইচ্ছুক কি না। সেই কথা আমি জিজ্ঞাসা করে তোমাকে জানাতে পারি। না, এখন নয়, তাড়াহুড়ো করার কিছু নেই। আগে এই চৌধুরী সাহেবের ব্যাপারটা মিটুক। ভদ্রলোক কানপুর থেকে এত দূর আসছেন, মেয়ে তাকে দেখাতেই হবে, তারপর ও কথা ভাবা যাবে। কিষাণুর ভাবনা ভাবতে ভাবতে ইভা ঘরে চলে গেল।